চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম ঘটনা এমন একটি ঘটনা, এই ঘটনা আসলে আমরা পেয়েছি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। কেননা এমন একজন ব্যক্তির ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। উনি বাংলা বোঝেন না মোটেও, তবুও ওনার ঘটনা আমরা শেয়ার করতে পারছি। উনি হয়তোবা জানবেন, আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন এই ঘটনার লিঙ্কটা হয়তোবা তিনি তার কাছে পাঠাবেন। উনি শুনে হয়তোবা বুঝতে পারবেন না, শুধু ওনার নামটা বললে উনি সেটা বুঝতে পারবেন। এত কথা কেন বলছি? হ্যাঁ প্রিয় লিসেনার্স, আজকে যেই ব্যক্তির ঘটনা আমরা শেয়ার করব, ওনার বাড়ি প্যালেস্টাইনের গাজাতে। উনি গাজার একজন নাগরিক। 2023 সালের ডিসেম্বরে সব হারিয়ে উনি চলে আসেন সৌদি আরবে। এরপর সৌদি আরবে ওনার সংগ্রামী জীবন শুরু হয়। সৌদি আরবে যখন সংগ্রামী জীবন শুরু হয়, আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে ওনার উন্নতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে থাকেন। আর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম ইব্রাহিম খলিল ভাই। উনি বর্তমানে মক্কাতে রয়েছেন। মক্কায় একদম মসজিদুল হারামের কাছাকাছি উনি অবস্থান করেন, হাজিদের অনেক সেবা যত্ন করেন উনি জানিয়েছেন। আর উনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন, এই প্রতিষ্ঠানেই ওই প্যালেস্টাইনের গাজার নাগরিক যিনি, উনি চাকরি করেন। তার নাম আলী হামজা বিন জাহেদ। প্যালেস্টাইনের কোনো নাগরিকের অনুমতি সাপেক্ষে আফনান দ্য হোল ওয়ার্ল্ডে তার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা এবং শিক্ষণীয় ঘটনা, শুধু ভৌতিক ঘটনা বলা যাবে না, শিক্ষণীয় ঘটনা আমরা যে প্রচার করতে পারবো, এটা আমাদের জন্য আসলে অন্য রকমের একটা অনুভূতি। আর এই ঘটনাটি শোনার পর লিসেনারদের মনের মধ্যেও একটা অন্য ধরনের অনুভূতি হবে। চলুন ঘটনায় চলে যাই। এই যে আলী হামজা বিন জাহেদ ভাই, উনি আর ইব্রাহিম খলিল ভাই একই প্রতিষ্ঠানে চাকরি করেন। তো ওনারা একই জায়গায় থাকতেন। এইটা যে সময়টা, এই সময়টা কিন্তু আমরা বলছি এই 2025 সালেরই কথা আর কি। একসাথে একই জায়গায় থাকতেন। এই জাহেদ ভাই উনি খেয়াল করতেন যে ইব্রাহিম খলিল ভাই উনি কানে হেডফোন লাগিয়ে কিছু শোনেন। উনি চিন্তা করতেন হয়তো বা ফ্যামিলির সাথে কথা বলেন, কিন্তু দীর্ঘ সময় ধরে যেহেতু শোনেন, তখন জিজ্ঞেস করলেন যে তুমি আসলে কি শোনো। তখন ইব্রাহিম খলিল ভাই বললেন যে উনি ভৌতিক ঘটনা শোনেন। ভৌতিক ঘটনা কি এটা যখন উনি জিজ্ঞেস করলেন, তখন উনি বললেন এটা জিন রিলেটেড ঘটনা। তখন উনি বললেন যে ও আচ্ছা, তুমি এগুলো শুনতে পছন্দ করো? তখন উনি বললেন যে হ্যাঁ পছন্দ করি, এই যে আমি এই আফনান দ্য হোল ওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনি। তখন উনি বললেন যে ওনার সাথেও ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে। তখন আগ্রহী হয়ে যখন ইব্রাহিম খলিল ভাই তাকে প্রশ্ন করলেন, উনি বললেন যে ঠিক আছে পরে বলবো। ওই পরে পরে করতে করতে প্রায় 1 মাস চলে যায়। আসলে সৌদি আরবের বাস্তবতায় সবাই ব্যস্ত থাকে। এক জায়গায় বসে যে দীর্ঘ সময় কথা বলবে, যারা আসলে কর্মব্যস্ত মানুষ, তাদের জন্য এটা কিন্তু একটু কঠিনই বলতে হবে। 1 মাস উনি চেষ্টা করেছেন, বিভিন্ন সময় যখন দেখা হয়েছে উনি বলেছেন ঠিক আছে বলবো বলবো করতে করতে একটা সময় উনি ঘটনাটি বলেন। আর এই ঘটনাটি প্রচারের অনুমতিও উনি দান করেছেন। চলুন সেই ঘটনাই শুরু করি। 2023 সালের ডিসেম্বর মাস, প্যালেস্টাইনের গাজাতে হঠাৎ করে দখলদার ইসরায়েলি বাহিনী মারাত্মক আগ্রাসন শুরু করে। এই আগ্রাসন তো নতুন কিছু না, অনেকদিন ধরেই চলে আসছে। আর যে যুদ্ধটা দীর্ঘ সময় ধরে চলছিল, এই যুদ্ধের একটা অংশই ছিল এই ভয়ঙ্কর আগ্রাসন। এই আগ্রাসনে চারদিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। তখনও কিন্তু গাজা একদম মাটির সাথে মিশে যায়নি। প্রথম দিকে একদম ইলেকট্রিসিটি, ইন্টারনেট এগুলো কিন্তু ক্লোজ করে দেওয়া হয়। এই হামলার শুরুর দিকেই এই আলী হামজা বিন জাহিদ ভাই উনি ওনার পরিবারের সবাইকে হারিয়েছেন। ওনার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ভাই বোন সবাইকে হারিয়েছেন। ওনার পরিবারে একমাত্র উনি একা ব্যতীত আর কেউ ছিল না।
পুরো গাজা জুড়ে ভয়ঙ্কর খাদ্য সংকট, পানি সংকট। কি করবেন? ওনার মতো আরও অনেক মানুষই আছেন যারা এই সমস্যার মধ্যে আছেন। শিশুরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মা বাবাকেও খুঁজে পাচ্ছে না। মা বাবা হয়তো শাহাদাত বরণ করেছেন, খুঁজে পাচ্ছে না। এদিকে উনি তো জানেন যে ওনার পরিবারের সদস্যরা মারা গেছেন, তাদেরকে উনি কবরস্থও করেছেন। মানে ডিসেম্বরের শুরুর দিকেই তো এই ঘটনা ঘটেছিল। আমরা যখন এই যে ঘটনাটার কথা শুনছি, এটা উনি যতটুকু বলেছেন বা ইব্রাহিম খলিল ভাই যতটুকু বলেছেন, যে আলী হামজা বিন জাহিদ ভাই বলেছেন যে ঘটনাটা ওনার সাথে যখন ঘটে তখন ডিসেম্বরের 23 কি 24 তারিখ এমনটা হতে পারে। উনি প্রচণ্ড ক্ষুধার্ত। এই পরিস্থিতিতে কোথায় খাবার পাবেন? সবাই তো নিজের জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করছেন। উনি তখন গাজার একটি ছোট মসজিদে আশ্রয় নেন, বলতে রাতের বেলা ঢুকেছেন। সেখানে ইলেকট্রিসিটি নাই, প্রচণ্ড ক্ষুধার্ত, ক্ষুধায় ঘুম আসছে না। মসজিদের এক পাশে উনি শুয়ে আছেন। হঠাৎ করে মনে হলো যে আমি আমার যে কথাগুলো, আমার ফরিয়াদগুলো আল্লাহর কাছে ব্যক্ত করি। তখন উনি চলে গেলেন মসজিদের যে মেম্বার, ওখানে যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেন। উনি ওখানে দাঁড়িয়ে আরবিতে, কারণ এই যে ইব্রাহিম খলিল ভাইয়ের সাথে যে কথাবার্তা যা হয়েছে সব তো আরবিতেই হয়েছে, আমরা বোঝার জন্য আসলে বাংলায় বলছি। তো উনি আরবিতে খুতবা দেওয়ার মতো করে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে হে আল্লাহ, তুমি আমাদের এই সমস্যা থেকে বাঁচাও, তুমি আমাদেরকে সহযোগিতা করো, তুমি ছাড়া আমাদেরকে আর কোনো সাহায্যকারী নাই, তুমি আমাদেরকে সহযোগিতা করো, আমাদের যাবতীয় সমস্যাগুলো দূর করো। এইভাবে উনি চিৎকার করে ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। উনি আসলে এতটা ক্ষুধার্ত ছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যাতে করে ওই সময়ে ওনার ক্ষুধার এই যন্ত্রণাটা কিছুটা সময় উনি ভুলে থাকতে পারেন। উনি এরকম বলছেন, 3-4 মিনিট হয়েছে, হঠাৎ করে কেউ একজন সামনে থেকে এসে সালাম দেয়। তখন কিন্তু ভেতরে অন্ধকার, অন্ধকার বলতে একদম ঘুটঘুটে অন্ধকার না, ওই সময় যতটুকু আলো ছিল আশেপাশে চাঁদের আলো বা এরকম কিছু, ইলেকট্রিসিটি তো ছিল না, মোটামুটি হালকা আলো, বোঝা যাচ্ছে কেউ একজন মানুষ আসলে বোঝা যায় আর কি। এই কেউ একজন সে সালাম দেয়, কিন্তু উনি এমনভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন, এতটাই মগ্ন ছিলেন ওই সালাম উনি খেয়াল করেন নাই। কয়েকবার সালাম দিয়েছে, এরপর একটু মানে মৃদু ধমকের সুরেই বলেছে যে আপনি একটু আস্তে কথা বলুন, আমি ইবাদত করছি, আমার অসুবিধা হচ্ছে। তখন উনি কথা থামিয়ে দিয়ে বলছেন যে হে প্রিয় ভাই, তোমার ইবাদতে অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই তুমি অভুক্ত নও, কিন্তু আমি এতটাই অভুক্ত যে আমি আমার স্রষ্টার সাথে কথা বলছি যাতে করে কিছুটা সময় আমি ক্ষুধার যন্ত্রণা ভুলে থাকতে পারি। তোমার ইবাদতে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তখন ওই যেই লোকটা বলেছিল যে একটু আস্তে কথা বলো, আমার ইবাদতে সমস্যা হচ্ছে, তখন ওই লোকটি বলে ওঠে যে হে ভাই, আমি কিন্তু কোনো ইনসান নই, আমি জিন, আমি এখানে ইবাদত করতে এসেছি। একথা শোনার সাথে সাথে এই আলী হামজা বিন জাহিদ ভাই বলে ওঠেন, হে আল্লাহর সৃষ্টি মাখলুক, তুমি এখানে আসছো, ইবাদত করছো, তুমি তোমার মতো করে ইবাদত করো, আমি একটু আমার প্রভুর সাথে কথা বলি, এটা আমাকে বলতে দাও, এটা তুমি তোমার জন্য বিরক্ত মনে করো না। তখন ওই জিনটা বলছে যে হে ইনসান, হে ভাই, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ না? সাধারণত মানুষ জিনেদের কথা শুনলে তো ভয় পায়। তখন আলী হামজা বিন জাহিদ ভাই বলে ওঠেন যে তোমাকে ভয়ের কি আছে? আমি ছোটবেলাতে পবিত্র কোরআনে পড়েছি যে আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর তুমি মসজিদে এসে ইবাদত করছো, তোমাকে তো আমার ভয়ের কিছু নাই, তোমাকে আমি কেন ভয় পাবো? এই কথা শোনার সাথে সাথে ওই জিনটা বলে উঠছে যে হে আমার ভাই, তুমি ক্ষুধার্ত, আমি তোমার জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করি, তুমি কি নেবে? তখন উনি বলে ওঠেন, হ্যাঁ আমি অবশ্যই নেব, কারণ আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আল্লাহই হয়তোবা তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। তখন উনি বলে ওঠেন যে তোমার বাসা কোথায় বলবা? তখন বলেন যে আমার বাসা এই জায়গায়, ওই পাশে কোনো একটা জায়গার কথা বলেছেন, একটা জায়গার কথা আর কি ওই সময় বলেছিলেন।
তখন ওই জিনটা বলেছেন যে তুমি তোমার বাসায় চলে যাও, তোমার বাসায় গেলে যেখানে খাবার থাকে ওইখানে গেলেই তুমি সেখানে কিছু খাবার দেখতে পাবে। তখন জাহেদ ভাই বলেছিলেন যে সেখানে যাওয়ার মতো অবস্থা তো নেই, সেই জায়গা তো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, সেখানে গেলে আমার মৃত্যু ঝুঁকি রয়েছে, ওখানে অভিযান চলছে, যে কোনো সময় বিপদ আপদ হতে পারে, তারপরে ফাইটার প্লেন থেকে বোম্বিং হতে পারে, ওখানে যাওয়ার তো আসলে সুযোগ নেই। তখন ওই জিনটা বলে আচ্ছা ঠিক আছে, তুমি মেম্বার থেকে নেমে এসো, এক পাশে শান্ত হয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর জাহেদ ভাই উনি নিচে নেমে একটা জায়গায় বসেন। এরপর অল্প সময়ের মধ্যেই ওই জিনটা চলে আসে। তার চেহারা খুব ভালো করে দেখছেন না, তবে জিনটা যখন চলে আসে, সে যে খাবার নিয়ে এসে খাবারটা বোঝা যাচ্ছিল যে এখানে খাবার রয়েছে। বিসমিল্লাহ বলে জাহেদ ভাই সেই খাবার পেট পুরে খেলেন। এরপর ওনার প্রচণ্ড ঘুম আসে, উনি ওই মসজিদের ভিতরে ঘুমিয়ে পড়েন। ওনার ঘুম ভাঙে কোনো একজন ব্যক্তির ডাকাডাকিতে। ফজরের সময় কিছু লোকজন এসেছিলেন, ওই অবস্থাতেও ওনারা কিন্তু নামাজ বাদ দেন না, মসজিদে ওনারা নামাজ পড়তেছেন। আমরা দেখেছি যে ধ্বংসপ্রাপ্ত মসজিদেও জুম্মার নামাজ হতে, জুম্মার নামাজেও সেখানে লোকজন এসেছে। যে কোনো সময় কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে বোম্বিং করতে পারে, গুলি চালাতে পারে, তবুও ওনারা কিন্তু নামাজ ছাড়েন না। তো ওখানে বেশ কয়েকজন এসেছেন, ওনারা দেখেছেন যে একজন ব্যক্তি ঘুমিয়ে আছেন, তাকে ডেকেছেন। তো উনি ওঠার পরে ওনার কাছে মনে হলো কি হলো, যা কিছু হলো সব কিছু স্বপ্নে হলো। উনি একটা জিনিস ফিল করলেন, সেটা হচ্ছে যে ওনার পেট একদম ভরা, আর উনি যে খাবার খেয়েছিলেন সেই খাবারের গন্ধও কিছুটা মনে হচ্ছে হাতে লেগে আছে, তবে মুখে খাবারের কোনো উচ্ছিষ্ট নাই, হাতেও নাই, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। উনি যেখানে খেয়েছেন সেখানেও কোনো খাবারের চিহ্ন নাই, কেননা ওই সকালে বলতে ওই ভোরবেলা যারা এসেছেন তারা হাতে করে আলোর কিছু উৎস নিয়ে এসেছিলেন, যার কারণে ওই আলোতে সব কিছু দেখা যাচ্ছিল। এই ঘটনার পর সমগ্র গাজা জুড়ে তো তীব্র খাদ্য সংকট দেখা দেয়। তো এটার পরে কিন্তু ওই জিনের সাথে ওনার অনেক দিন দেখা হয়নি। গাজায় তখন মানবিক সাহায্য সহযোগিতা পাঠানো অনেকটাই বন্ধ। তারপরও বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্টে যে সাহায্য সহযোগিতা আসছিল, বিভিন্ন জায়গায় রিফিউজি ক্যাম্প করে খাবার দেওয়া হচ্ছিল, আমরা বিভিন্ন সময় দেখি না, তো ওইভাবে কিন্তু খাবার দেওয়া হচ্ছিল। উনি ওইভাবেই কিছু কিছু খাবার সংগ্রহ করে জীবন ধারণ করেছিলেন। এর কিছুদিন পর উনি সৌদি আরবে চলে আসেন। তারপর সৌদি আরবে আসার পর সংগ্রামী জীবন শুরু হয়, সেখানে উনি কাজও পেয়ে যান আল্লাহর রহমতে। আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে উনি ভালো বেতনও মোটামুটি পেয়ে যান, কারণ ওখানে প্যালেস্টাইনের যারা নাগরিক, গাজার নাগরিক যারা ওই সিচুয়েশনে চলে আসছেন, আল্লাহ তাদেরকে এই জায়গায় নিয়ে আসছেন, সবাই তাদেরকে খুবই ভালোবাসে, সম্মান করে। তারা অন্যদের থেকে অনেক সম্মানিত ব্যক্তি হিসাবে সকলের কাছে পরিগণিত হন। আর তাদের আচার আচরণও নাকি অন্যরকম, তাদের কথাবার্তা, তাদের ইমানি চেতনা, তাদের হাঁটা চলা সব কিছু অন্যরকম। মানে তাদেরকে দেখলেই মনে হয় যে আসলে আমরা যারা মুসলিম বলে দাবি করি, আমরা যারা সালাত আদায় করি, আসলে কি আমাদের সালাত কবুল হয় আল্লাহর দরবারে? আসলে কি এই ব্যক্তিদের মতো ঈমানওয়ালা আমরা হতে পারছি? মানে তাদেরকে দেখলে নাকি এরকমটা মনে হয়। তো যাই হোক, এই প্রসঙ্গে উনি যখন কথা বলেন, উনি বলেন যে এর বেশ কিছুদিন পর স্বপ্নের মধ্যে ওই জিনটা আবার তার সাথে দেখা করতে আসে। এসে বলছে যে আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো, তুমি যে তোমার পরিবার হারিয়েছ এর জন্য কি তোমার মনে কষ্ট লাগে না? তখন উনি বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই ভূখণ্ডের জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ করেছেন, অনেকে শাহাদাত বরণ করেছেন, অনেকের পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। আমার পরিবারে তো তাও আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমার পরিবারের সবাইকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা এর মধ্যেই হয়তো বা কোনো কল্যাণ রেখেছেন, এটা নিয়ে আমি কোনো আফসোস করি না, আমার কোনো অভিযোগ নাই। তবে আমার মনে খুব একটা ইচ্ছা। তখন ওই জিনটা নাকি স্বপ্নের মধ্যে বলেন, কি ইচ্ছা বলো আমাকে? তখন বলেন যে আমি
আমার মায়ের কবরটা জিয়ারত করতে চাই। এটা আমার মনের মধ্যে খুব ইচ্ছা জেগেছে, কিন্তু কিভাবে যাই, কিভাবে যাব? আমার তো এখন যাবার কোনো সুযোগ নাই, কোনো ওয়ে নাই। তখন ওই জিনটা বলে যে আগামীকাল বলতে হয় তার পরের দিন, হয়তো বা শুক্রবার ছিল, এমনটাই বলেছেন আর কি। একটা জায়গার কথা বলা হয় যে রাতের বেলা ওই জায়গাতে আসতে। তো ওই জায়গাতে উনি গিয়েছিলেন, এটা কিন্তু স্বপ্নে হয়েছে, পরে বাস্তবে উনি সেখানে গিয়েছিলেন। এরপর কোনো একটা পদ্ধতিতে, কোন পদ্ধতিতে নিয়ে গিয়েছিলেন এটা আসলে জাহিদ ভাই বলেননি, বা উনি জাস্ট খালি এতটুকুই বলেছিলেন যে ওই জিনটা তাকে তার মায়ের কবরের কাছে নিয়ে গিয়েছিল। মায়ের কবর জিয়ারত করে আবার তাকে মক্কাতেই দিয়ে যান। এরপরে তার সাথে আর দেখা হয়েছে কি না এই বিষয়ে আসলে জাহিদ ভাই বলতে পারেন না, কেননা কিছুদিন আগে ওই ভাইকে ওই কোম্পানি থেকে সৌদি আরবের আরেকটা শহরে আরেকটা ভালো পোস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি এখন সেখানেই আছেন। ফোনে তার সাথে হাই হ্যালো হয়, অর্থাৎ সালাম বিনিময় হয়, হালকা পাতলা যোগাযোগ হয়। এখন পর্যন্ত এইভাবেই আছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি শেয়ার করলাম, এই ঘটনাটি শুনে হয়তোবা আপনারা ভয় পাবেন না, কিন্তু এই ঘটনার মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজার একটা অবস্থা ফুটে উঠেছে। যুদ্ধবিধ্বস্ত গাজার এক নাগরিকের অনুমতি সাপেক্ষে আপনার দ্য হরর ওয়ার্ল্ডে তার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করার অনুমতি আমরা পেয়েছি। আর এই ঘটনাটা আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। এই ধরনের ঘটনা আসলে পাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধন্যবাদ জানাচ্ছি যে ইব্রাহিম খলিল ভাইয়ের মাধ্যমে আমরা এই ঘটনাটি পেয়েছি। আর জাহিদ ভাইয়ের জন্য শুভকামনা জানাচ্ছি, যদিও বা উনি বাংলা ভাষা বোঝেন না, উনি হয়তোবা এই ঘটনা শোনার পর আসলে কিছুই বুঝতে পারবেন না। শুধু ওনার নামটা আমরা যতবার বলেছি এতটুকুই হয়তো উনি বুঝতে পারবেন। আর যদি কোনো বাংলাদেশি ভাইয়েরা ওনার আশেপাশে থাকেন, তারা হয়তোবা ট্রান্সলেট করে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি ওনাকে শোনাতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে ইমানের যে একটা চেতনা, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠেছে বলে আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে আমি ঠিক জানি না। আমি কিভাবে বলতে পেরেছি, আপনাদের সামনে কিভাবে উপস্থাপন করতে পেরেছি আমি জানি না। আসলে উনি যেই আবেগ দিয়ে বলেছেন, এই আবেগটা দিয়ে আমি হয়তো বলতে পারিনি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর ইব্রাহিম খলিল ভাইয়ের আরও একটি ঘটনা রয়েছে, যেটা একদম এই এপিসোডের শেষ দিকে এসে আমরা শেয়ার করব ইনশাল্লাহ। চলুন আমরা চলে যাব আমাদের এবারের উইন্টার হরর কার্নিভালের শেষ আয়োজনের নতুন আরও একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি কিছুদিন আগে একটা জায়গায় বলেছিলাম। সেই পুরো ঘটনাটি যদিও বা আমরা আমাদের পেজে শেয়ার করেছিলাম, তবে সমস্যা হলোটা কি যে ওখানে যে সাউন্ড সিস্টেমটা ছিল এটাতে এতটা ইকো হচ্ছিল যে আপনারা যে শুনলেন ঘটনাটা ভিডিওতে, অনেকেই কিছুই বুঝতে পারেননি। এমন একটি ঘটনা আপনারা বুঝতে পারেননি। যখন আপনারা বিভিন্নভাবে জানালেন আমাদেরকে, তখন মনে হলো এই ঘটনাটি আবার আমি শেয়ার করি। যেহেতু অনেকেই ঘটনাটি বুঝতে পারেন নাই সাউন্ডের কারণে, আমার মনে হয় এই ঘটনাটি শোনার পর আমরা আমাদের বর্তমান যেই সমাজ ব্যবস্থা রয়েছে, পারিবারিক জীবন রয়েছে, এই ঘটনাটা শোনার পর আপনারা এটার সাথে অনেক কিছু মেলাতে পারবেন এবং সতর্ক হতে পারবেন। ঘটনাটি আমি সংগ্রহ করেছি এটা বললেও ভুল হবে, কেননা ঘটনাটি ভিন্নভাবে আমার কাছে চলে এসেছে, ইমেল আকারেও আসেনি, অন্যভাবে চলে এসেছে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নামটা সঙ্গত কারণ আমি বলতে পারছি না, কারণ এই ঘটনাটি প্রচারের ক্ষেত্রে তার অনুমতি আমি নিতে পারিনি। তবে আমি অনুমতি নেওয়ার চেষ্টা করেছিলাম, কোনোভাবেই তাকে আমি রিচ করতে পারিনি। সর্বশেষ উনি আমাকে নক দিয়েছিলেন
সালের ডিসেম্বরে, অর্থাৎ 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে। এরপর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি। উনি বর্তমানে বলতে লাস্ট উনি আমাকে বলেছিলেন উনি ইংল্যান্ডের লন্ডন শহরের ক্যানিং টাউন গ্রেঞ্জ রোডে রয়েছেন। এটা ওনার ঠিকানা, আর ওনার দেশের বাড়ি সিলেটে। ভয়ঙ্কর একটি ঘটনা ওনার সাথে ঘটে চলেছে, যেটা উনি সর্বশেষ আমাকে জানিয়েছিলেন, যেটা তার সাথে তখনও চলমান রয়েছে। চলুন ঘটনাটি শুনে আসি। উনি সিলেটের খুবই ধনাঢ্য পরিবারের সন্তান। আর সিলেটে যারা রয়েছেন অনেকেই তারা ইউরোপ, আমেরিকা, এই দেশগুলো মধ্যে যেগুলো অনেক ভালো পজিশনে রয়েছে। আমেরিকা বলতে যে আমরা শুধু আমেরিকা মহাদেশের আমেরিকা এটাকেই বুঝাই। আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশে তো আরও বেশ কয়েকটা দেশ রয়েছে, সেগুলো কিন্তু আমেরিকার মতো এত উন্নত নয়, মানে ইউএসএ বলতে আমরা যেটা বুঝাই আর কি। আবার ইউরোপের সব দেশ কিন্তু ইংল্যান্ড বা ফ্রান্স এগুলোর মতো উন্নত নয়। কিছু আছে ছোটোখাটো দেশ, সেখানে কিন্তু বাংলাদেশিরা খুব একটা বেশি যায় না। এর মধ্যে সিলেটিরা যেই দেশে, স্পেশালি ইউরোপের যে দেশে বেশি থাকেন সেটা হচ্ছে ইংল্যান্ডে। লন্ডন শহরে অনেক সিলেটিরা থাকেন। ওনার বিয়ে হয় একজন সিলেটি ভদ্রলোক যিনি লন্ডনে থাকতেন তার সাথে। তো বিয়ের পরে উনি লন্ডনে চলে গেছেন। সালটা 90 দশকের মাঝামাঝি কোনো একটা সময়। উনি যখন চলে যান, ওখানে শুরুর দিকে বেশ ভালোই ওনার ঘর সংসার চলছিল, কোনো সমস্যা নাই। এরপর থেকে হঠাৎ করেই ওনার হাজবেন্ডের আচার আচরণের পরিবর্তন হতে থাকে। মনে হচ্ছে যে ওনার প্রতি আগের মতো আচার আচরণ ঠিক নাই। এর মধ্যে ওনার 2 সন্তানও হয়েছে। ওনার সন্তান তারা তো তার মায়ের প্রতি, বাবার প্রতি খুবই ভালোবাসা, সম্মান সব কিছুই আসলে ছোটোবেলা থেকেই ওভাবেই দিয়ে আসছে সন্তানেরা। সন্তানরাও খুবই ভালো। কিন্তু হাজব্যান্ডের যেই সমস্যাটা, হাজব্যান্ড যেটা করলো, আস্তে আস্তে উনি এই পারিবারিক জীবন থেকে মনে হচ্ছে অনেকটাই বিচ্যুত হয়ে যাচ্ছেন। ওনার আচার আচরণের পরিবর্তন হয়ে যাচ্ছে। হাজব্যান্ড একটা পর্যায়ে এসে এই আপুকে মারাত্মকভাবে প্রেশারাইজ করতে থাকে যে তাকে ডিভোর্স দিতে হবে। আমাদের দেশে ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে যেমন বাধ্যবাধকতা রয়েছে হাজব্যান্ডের পক্ষ থেকে, অন্যান্য দেশেও কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে। এই সমস্ত পশ্চিমা দেশগুলোতে কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে ডিভোর্স দেয়, সেখানে কিন্তু সম্পত্তির কিছু অংশ দিয়ে দেওয়ার ব্যাপার স্যাপার থাকে, মানে ওই সমস্ত দেশের আইন কানুন অনুযায়ী। কিন্তু ওয়াইফ যদি হাজব্যান্ডকে ডিভোর্স দেয়, মানে হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দিলে এরকম দিতে হবে, কিন্তু ওয়াইফ যদি হাজব্যান্ডকে ডিভোর্স দেয় সেক্ষেত্রে হয়তো বা কিছু ফ্যাসিলিটিস পাওয়া যেতে পারে। এই জন্য কিন্তু ওনার স্বামী ওনাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করছে যাতে করে উনি তার স্বামীকে ডিভোর্স দেয়। কারণ উনি বলছেন যে আমি কেন ডিভোর্স দেবো, আমার তো কোনো সমস্যা নাই, আমি তোমাকে ডিভোর্স দেবো না। কিন্তু ওনার স্বামী বলছে না, ডিভোর্স দিতেই হবে, কারণ উনি আসলে অন্য আর একটা মহিলার সাথে ইনভলভ হয়ে গেছেন। এই আপু ডিভোর্স দিলে উনি ওই মহিলাকে বিয়ে করতে পারবেন। এদিকে কোনোভাবেই যখন আপুকে মানাতে পারছিলেন না, এক পর্যায়ে ভিসা আবার বাংলাদেশের ভিসা করিয়ে আসলেন বাংলাদেশে আসার পর ওনার হাজবেন্ড তার বোনকে দিয়ে, তারপর আরও আত্মীয় স্বজনদেরকে দিয়ে এই আপুর উপর প্রেশার দিতে লাগলেন এই আপু যেন ডিভোর্স দেয়। আপু তো তার সংসার ভাঙতে চান না, উনি যে কোনো মূল্যে ওনার সংসারকে টিকিয়ে রাখতে চান। কিন্তু তার পরিবার, মানে তার হাজবেন্ডের পরিবার কেন জানি আর তাকে সহ্য করতে পারছে না। এই লোক আর একটা বিয়ে করবে, পরিবারও উঠে পড়ে লেগেছে যে এই সংসারটা ভেঙে দিয়ে বিয়ে করাতে হবে এই লোকটাকে। এদিকে 2টা বাচ্চার কি হবে, এইটা নিয়ে আসলে তারা কি চিন্তা করছে না করছে এটা ওই আপু আসলে বুঝতে পারছে না যে কেন এমনটা হচ্ছে। ওই আপু যখন কোনোভাবেই ডিভোর্স দিবেন না,
তখনই ওনার জীবনে নেমে এলো ভয়ঙ্কর এক বিপদ। ওনার হাজব্যান্ড বা ওই হাজব্যান্ডের পরিবার কার কাছ থেকে কি জাদু করেছে এটা জানা যায় না, তবে কোনো একটা ব্ল্যাক ম্যাজিক ওনার উপর করা হয়। যখন ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয় উনি প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েন। শুরুর দিকে শারীরিক অসুস্থতা দেখা দেয়, বিভিন্ন ধরনের শারীরিক যন্ত্রণা, শরীর জ্বলে যায়, পুড়ে যায়, এমন একটা অবস্থা। যখন উনি বুঝতে পারলেন যে না, এইভাবে আর উনি আসলে বাঁচতে পারবেন না, যন্ত্রণা সীমাহীন হয়ে যাচ্ছে, তখন উনি ওনার হাজব্যান্ডকে বললেন, ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিব, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমার উপর যে কালো জাদু করা হয়েছে তোমরা এইটা ধ্বংস করার ব্যবস্থা করো, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি ছেড়ে দিব তোমাদেরকে, আমি চলে যাব, তোমাদের কাছেও আর আসবো না, তোমাদেরকে কোনো বিরক্ত করবো না, তোমরা যেভাবে চাও সেভাবে সব কিছু চালায় নাও, আমাকে মুক্তি দাও। তখন নাকি ওনার হাজব্যান্ড অনেকক্ষণ চুপ করেছিলেন, কোনো কথা বলেন নাই। উনি ভেবেছিলেন হয়তোবা ওনার হাজব্যান্ড এই বিষয়ে একটা ইতি টানবেন, কালো জাদু কাটার জন্য কিছু একটা করবেন, কিন্তু না, তেমন কিছুই হচ্ছিল না। এদিকে ওনাদের তো একটা টাইমিং ছিল যে বাংলাদেশে কতদিন থাকবেন, বেশ কিছু মাস অতিবাহিত হয়ে গেছে। তখন ওই আপু উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে চলে আসেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে আসার পর ঘটে আরও একটা রহস্যময় ঘটনা। উনি যে জায়গাটাতে থাকেন এই জায়গার আশেপাশে উনি তো আসলে আগে খুব একটা যেতেন না, কারণ ওনার হাজব্যান্ড তিনি পরিবার চালাতেন, উনি আসলে হাউস ওয়াইফই ছিলেন পুরো দস্তুর। কিন্তু এখন তো ওনার হাজব্যান্ডের সাথে ওনার দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এখন ওনাকে তো জীবিকার তাগিদে কিছু কাজ করতে হবে। উনি কিছু কাজ শুরু করে দেন, কিন্তু ওনার অসুস্থতা এই জিনিসটা তো রয়েছে, তবে এত অসুস্থ না যে উনি একদম বিছানায় পড়ে গেছেন, বিষয়টা এরকম না, উনি কাজ করতে পারছেন। তো উনি কিছু কাজ শুরু করেন। ওনার বাসা যেখানে সেখান থেকে কিছুটা দূরে, মানে অনেকটা দূরে না, কিছুটা দূরে একটা বাজার রয়েছে। উনি কোনো কারণে ওই বাজারের দিকে গিয়েছেন, আগে কখনো ওখানে যান নাই। ওখানে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখেন। উনি দেখতে পান সেখানে যারা পাদ্রী, মানে চার্চের, মানে আমরা যেটা বলি হচ্ছে গির্জার যারা ফাদার, মানে প্রিস্ট যারা, এরকম ব্যক্তি আছেন। আবার দেখা যাচ্ছে যে বৌদ্ধ ধর্মের যেরকম লোকজন আছে, মাথা সম্পূর্ণ টাক করা, তারপর তাদের এক ধরনের পোশাক রয়েছে, ওইরকম পোশাক পরা। আবার দেখা যাচ্ছে যে দাড়ি টুপিওয়ালা একজন হুজুর, একজন না বেশ কিছু হুজুরের মতো রয়েছে আর কি। আবার হিন্দু সাধু সন্ন্যাসীর মতো লোকজনও রয়েছে, তারা ওখানে ঘোরাফেরা করছে, একজন আরেকজনের সাথে কথা বলছে। তো এটা দেখে উনি মনে করলেন এটা মনে হয় কোনো ধর্মীয় এমন একটা প্লেস যেখানে সব ধর্মের লোকজন আসা যাওয়া করে। তো উনি যখন ওইদিকে যাচ্ছেন হঠাৎ করে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। উনি খেয়াল করলেন ওখানে যে ব্যক্তিরা রয়েছেন তারা সবাই এই আপুর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজব বিষয়, এইভাবে সবাই তাকিয়ে আছে কেন? এদের কাউকেই তো আসলে উনি চেনেন না, বা ওনাদেরও তো এই আপুকে চেনার কথা না। এক একজন এক এক দেশের, আফ্রিকান লোকজনও রয়েছে, অদ্ভুত টাইপের ড্রেস পরা, এই আপুর দিকে তাকিয়ে আছেন। আপু চিন্তা করলেন যে এরা মনে হয় লোকজন ভালো না, তাকে আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে, মেরে ফেলতে পারে। উনি দ্রুত ওখান থেকে হাঁটা শুরু করলেন, মানে ওই এলাকা পার হওয়ার চেষ্টা করছেন। উনি খেয়াল করেন একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, কালো টাইপের ড্রেস পরা, মানে কালো জুব্বার মতো আলখেল্লা পরা আর কি। পাদ্রীরা কিন্তু কালো এবং সাদা দুটোই পরে, আমরা খেয়াল করেছি, আপনারাও হয়তো বা দেখেছেন। তো এরকম কালো আলখেল্লার মতো পরা, গলায় ক্রুশ ঝুলানো এই একটা লোক, বয়স আনুমানিক 50-55 হবে, বেশ উঁচু লম্বা, এই একটা লোক ওই আপুর পিছু নিয়েছে। তো আপু যখন দেখেছেন যে এই লোকটা পিছু নিয়েছে, উনি তো আরও ভয় পেয়েছেন, উনি আরও দ্রুত হাঁটা শুরু করছেন। ওই লোকটাও পিছু নিয়েছে। যখন ওই রাস্তাটা পার হয়ে ছোট একটা গলির মধ্যে ঢুকেছেন, আপু চিন্তা করছেন যে ওই লোকটা মনে হয় সরে চলে গেছে। কিন্তু কি মনে করে পিছন দিকে তাকিয়ে দেখেন যে ওই লোকটা পিছনেই আছে। এবারে ওই লোকটা পিছন থেকে ডাকছে, আমরা যেরকম কোনো
মানুষকে বা কোনো ভদ্র মহিলাকে বা কোনো বয়স্ক ভদ্রলোককে মা বা বাবা বলে অনেক সময় সম্মান করে সম্বোধন করি আর কি, ওরকম করে পিছন থেকে তাকে ডাকছে যে ও মা দাঁড়াও, মানে ইংরেজিতে ডাকছে আর কি, দাঁড়াও, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে একটু কথা বলবো, তোমার জন্য খুব দরকার সেই কথাগুলো, আমার জন্য না, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তো তার যে ভয়েস, তার যে ডাক, এটা শুনে উনি কিছুটা আশ্বস্ত হলেন, উনি দাঁড়ালেন। তারপর ওই লোকটা কাছে এলো। কাছে আসার পর ওই লোকটা নাকি ওই ইংরেজিতেই বলতেছে যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়। তখন উনি বললেন ওনার নাম, উনি বললেন যে ওনার অরিজিন হচ্ছে বাংলাদেশ। তখন উনি একটা ভয়ঙ্কর তথ্য বললেন, যেটা শুনে উনি রীতিমতো অবাক হয়ে ভয়ের থরথর করে কাঁপছেন ওই সময়। ওই লোকটা বললেন যে তুমি তো খুব অবাক হয়েছো তাই না, যখন তুমি আমাদের পাশ দিয়ে যাচ্ছিলে আমরা সবাই তোমার দিকে তাকিয়ে আছি, তুমি খুব অবাক হয়েছো নিশ্চয়ই। বলে হ্যাঁ আমি তো অবাক হয়েছি। বলে তুমি তো ভয়ে দৌড় দিয়েছো, আমি তোমার পিছু নিয়েছি এই জন্য তাই না। বলে হ্যাঁ তাই তো, ভয় পাওয়ারই কথা। তখন ওই লোকটা বলেন যে তুমি কি জানো আমরা কেন তোমার দিকে এভাবে অবাক হয়ে তাকিয়েছিলাম। তখন ওই আপু বলছে না তো, আমি তো জানি না। তখন ওই লোকটা বলেন যে আমরা সবাই তোমার দিকে তাকিয়েছি এবং অবাক হয়ে তাকিয়েছি এই কারণে আমরা কেউই তোমার মাথাটা দেখতে পাচ্ছি না। এখনো আমি যে তোমার সাথে কথা বলছি আমি কিন্তু তোমার মাথা দেখতে পাচ্ছি না, আমি শুধু তোমার বডিটা দেখতে পাচ্ছি। তুমি কি জানো যে আমরা কারা? আমরা হচ্ছে সেই সমস্ত লোক যারা বিভিন্ন ধরনের জিন ভূত সংক্রান্ত কাজ করি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় তান্ত্রিক, হুজুর, কবিরাজ এখানে আসেন। এখানে বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন ধরনের উপকরণ আছে। এই ধরনের কাজগুলোতে এই উপকরণগুলো লাগে। আমরা এই জন্য এখানে সমবেত হই। এখানে অনেকেই আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আমরা যখনই এটা দেখেছি, এই জিনিসটার অর্থ হচ্ছে তোমার উপর এমন ভয়ঙ্কর কোনো কালো জাদু করা হয়েছে, যেই জাদুর কারণে আমরা তোমার মাথা দেখতে পাচ্ছি না। আর এটার অর্থ হচ্ছে তোমার মৃত্যু সন্নিকটে। আর তোমার মৃত্যুটা এমন ভয়ঙ্কর কষ্ট দিয়ে হবে যা তোমার কল্পনাতেও নাই। তুমি খুবই দ্রুত তোমার ধর্মের একজন ভালো মানুষের সাথে গিয়ে যোগাযোগ করো, তোমার ধর্মের রীতিনীতি অনুযায়ী তুমি তোমার এই জাদু কাটানোর ব্যবস্থা করো, না হলে কিন্তু তুমি আর বাঁচতে পারবে না। এই কথা শোনার পর ওই আপু তো অবাকও হয়েছেন, ভয়ও পেয়েছেন। আর অন্য বিষয়ের সাথে তুমি তো মিলিয়েছেন যে আসলেই তো তাই। ওনার তো এরকম সমস্যা হয়েছেই, ওনার হাজবেন্ডের পরিবার থেকে এটা করা হয়েছে, কিন্তু সেটা এরকম ভয়ঙ্কর এটা উনি তো বুঝতে পারেন না। উনি চিন্তা করছেন হয়তো বা এরকম একটা তদবির করেছে যাতে করে এই আপু ডিভোর্স দিয়ে দেয়, এরপরে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটাতে এই লেভেলে করা হয়েছে এইটা তো ওই আপু তখন বুঝতে পারেন। উনি চিন্তা করতে থাকেন কি করব, কি করা যায়, এখন এখানে আমি কার কাছে যাব। এরপর উনি চিন্তা করেন যে আমি আবার বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে গিয়ে তখন আত্মীয় স্বজনদের মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করি। আবার উনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পর উনি আত্মীয় স্বজনদের মাধ্যমে বিভিন্ন ধরনের চেষ্টা তদবির করতে থাকেন। উনি যে সমস্ত তথ্য জানিয়েছেন আমাকে, এর মধ্যে আমি কয়েকটা ভয়ঙ্কর বিষয় আপনাদেরকে বলবো প্রিয় লিসেনার্স। উনি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, কোনো কাজ হচ্ছিল না, কেউ এটা সমাধান করতে পারে না, তখন উনি একজন হিন্দু তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। কথিত আছে যে ওই হিন্দু তান্ত্রিকের কাছে খুবই শক্তিশালী একটা জিন আসে। সেই জিনটা অনেক সমস্যার সমাধান জানে, সে বিভিন্ন সমস্যার সমাধান করেছেও। সেই জিনটার সাথে যদি সরাসরি কথা বলা যায় তাহলে হয়তোবা সমস্যার সমাধান হতে পারে। তখন ওই আপু উনি ওনার ভাইকে সাথে নিয়ে গিয়েছেন। কিভাবে সমস্যার সমাধান করা যায়, কিভাবে ওই জিনের সাথে কথা বলতে হবে, তখন ওই তান্ত্রিক একটা ভয়ঙ্কর পদ্ধতির কথা বলেন। উনি বলেন যে একটা জঙ্গলের কাছে যাইতে হবে, সেখানে ওই তান্ত্রিকও যাবে না
এবং এই আপুর সাথে অন্য কোনো লোকও যেতে পারবে না, ওই আপুকেই যেতে হবে। ওই জঙ্গলের ভেতরে ঢোকার পর দেখা যাবে আকাশ থেকে একটা আলো নেমে আসছে। ওই আলোটা নেমে আসার পর ঠিক এই আপুর সামনে চলে আসবে। এরপর ওই আলোটা যখন একদম স্থির হয়ে যাবে কিছুক্ষণ, এরপরে ওই আপু যেন চলে আসে। এইটা যখন আপু শুনেছেন উনি তো বেশ ভয় পেয়েছেন, কারণ এরকম একটা সমাধান উনি বলছেন যে ওরকমভাবে যাইতে হবে জঙ্গলের মধ্যে, দূরে ওনারা দাঁড়ায় থাকবেন, এরকম একটা আলো আসবে আকাশ থেকে। এটা তো রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার, অনেক ধরনের বিপদ আপদ হতে পারে। তবুও আপু যে শারীরিক ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করছিলেন, এর থেকে বাঁচার জন্য উনি চিন্তা করলেন যে এইটাই করব। তখন ওই তান্ত্রিক একটা সময় বললেন যে তাহলে আপনি আপনার ভাইয়ের সাথে আসেন, এরকম একটা সময় আমি তার সাথে দেখা করিয়ে দেব। সত্যি ওনারা আসলেন, তান্ত্রিকের সাথে হাঁটা শুরু করলেন। একটা ঝোপ জঙ্গলের মতো একটা জায়গা রয়েছে, বড় বড় গাছ রয়েছে। তান্ত্রিক বলেন যে আপনি এখন ভিতরে ঢুকে যান, আমরা দেখছি দূর থেকে আপনাকে, কিন্তু কাছে আমরা থাকতে পারবো না। তখন ওই আপু সাহস করে একা একাই হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের মধ্যে ঢুকে একটা জায়গা দাঁড়ান, দূর থেকে দেখিয়ে দিয়েছেন যে কোন গাছটার কাছে বা কোন জায়গাটায় দাঁড়াতে হবে। ওখানে আপু দাঁড়িয়ে আছেন, মোটামুটি মিনিট 5 দাঁড়িয়ে আছেন সেখানে। হঠাৎ করে মনে হচ্ছে ওনার মাথার উপর থেকে কোনো একটা আলো আসছে। উনি যখন উপর দিকে তাকিয়েছেন, উনি দেখলেন উপর থেকে মনে হচ্ছে একটা আলো নেমে আসছে। ওই আলোটা আস্তে আস্তে নেমে আসলো, ওনার সামনে আসলো, ওনার থেকে 7 থেকে 8 হাত দূরে। এই আলোটা একটা আলোর কুণ্ডলী, একটা ফুটবল আকারের একটা আলোর কুণ্ডলী। এই আলোর কুণ্ডলীটা প্রথমে ওনার সামনে আসলো, শূন্যে ভেসে থাকলো। এরপর চক্রাকারে ওনার চারদিকে প্রদক্ষিণ করতে থাকলো। কয়েকবার প্রদক্ষিণ করার পর আবার ওনার ঠিক সামনে এসে দাঁড়িয়ে গেল। তখন ওই আপু বুঝতে পারলেন যে এখন এখান থেকে চলে যাওয়ার সময়। ওই আপু আবার ওইখান থেকে চলে আসলেন। ওই আলোটা কিন্তু ওখানেই দাঁড়ানো। এইবার ওই তান্ত্রিক সামনের দিকে আগানো শুরু করেছে। ওই আপু এবং আপুর ভাই দূর থেকে খেয়াল করছেন যে ওই তান্ত্রিক ভিতরে গেল, ওই আলোর সামনে দাঁড়ালো। মনে হলো যে কিছু কথোপকথন হলো, তবে কি কথা হলো এটা বোঝা গেল না, শুধু তান্ত্রিকের কথাই শোনা গেল। এরপর কি হলো, ওই আলোটা আবার সাঁ করে আকাশের দিকে উঠে গিয়েই একদম মিলিয়ে গেল। তান্ত্রিক যখন ফেরত আসলো, তান্ত্রিকের মুখটা খুব ভার। তান্ত্রিক এসে ওই আপুকে বললেন যে মা, আপনাকে সুস্থ করা সম্ভব না। এ বলছে যে সে এটা পারবে না, এটা তার সাধ্যের বাইরে, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা তার পক্ষে সম্ভব নয়। এই কথা শোনার পর আপু খুব মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ এমন একটা সাহস উনি করেছিলেন। অনেকের কাছে গিয়েছেন, ঝাড়ফুঁক নিয়েছেন, পানি পড়া নিয়েছেন, তেল পড়া নিয়েছেন, যে যেটা বলেছে সেটাই করেছেন, কোনো কাজ হয় নাই। চিন্তা করছেন এরকম একটা সাহসী কাজ করার পর হয়তো একটা সমাধান হবে, কিন্তু এই শক্তিশালী জিনটাও বলে দিল যে সে এটা পারবে না। উনি খুব হতাশ হয়ে গেলেন যে কি করব। এরপর আর একজনের সাথে ওনার দেখা হয়েছিল। সে তাকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছিল। সেটা হচ্ছে যে এই লোক নাকি তার সাথে একটা শক্তিশালী জিনকে অ্যাটাচ করে দিবে। প্রতিদিন ওই শক্তিশালী জিনকে কিছু না কিছু দিতে হবে, জীবিত কোনো কিছু হোক, সেটা মুরগি হোক, মাছ হোক, হাঁস হোক, এরকম দিতে হবে প্রতিদিন। ওই আপুকে এই সমস্যা থেকে নাকি রক্ষা করবে। ওই আপু উনি বাঁচার জন্য অনেক মরিয়া হয়েছিলেন যে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, কিন্তু উনি এই প্রস্তাবে সরাসরি নাকচ করে দেন। এই প্রস্তাবে একদম ডিরেক্ট না, বলে না, এটা আমি করতে পারবো না। আমার সাথে এরকম একজন জিনিস থাকবে আর তাকে প্রতিনিয়ত আমাকে ভোগ দিতে হবে। এ আজকে মাছ চাবে, কালকে মুরগি চাবে, হাঁস চাবে, এরপরে গরু চাবে, ছাগল চাবে, এরপরে মানুষ চেয়ে বসবে। তখন আমি কি করব? আর এভাবে তো দেয়াটা ঠিক হবে না। আমি মরি বাঁচি, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। উনি এই জিনিসটা সরাসরি নাকচ করে দিয়েছিলেন। উনি চেয়েছিলেন
যে যতটুকু সম্ভব নিয়মের মধ্যে থেকে শরিয়া সম্মতভাবে যেন এই সমস্যাটার সমাধান হয়। উনি সেই অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তারপরে কোনো কাজ হচ্ছিল না। এরপরে ওনার সাথে যেটা ঘটতে থাকে সেটা রীতিমতো আরও ভয়ঙ্কর ব্যাপার। উনি দেখতেন যে রাতের বেলা, স্বপ্নের ভিতরে না, একদম বাস্তবে, উনি যে রুমে ঘুমিয়ে থাকতেন, রাতের বেলা দরজা বন্ধ থাকলেও 3টা অবয়ব ওনার ঘরে ঢুকে পড়তো। ঘরে ঢুকে পড়ার পর এই 3টা অবয়ব 3 জায়গায় বসে পড়তো। এমনভাবে বসতো যে এই 3টা অবয়বকে যদি আমরা দাগ দিয়ে একত্র করতে চাই, একটা সার্কেল, মানে একটা ত্রিভুজের মতো হয়ে যাবে। সার্কেল না, মানে বৃত্ত না, ত্রিভুজের মতো হয়ে যাবে। 3টা এমন পজিশনে বসতো, মানে ত্রিভুজে তো 3টা বিন্দু থাকে, 3টা বিন্দুকে যদি আমরা রেখা টেনে এক করি তাহলে ত্রিভুজ হয়ে যাবে। ওরা এমন পজিশনে বসতো, আর এরা বসে অদ্ভুত টাইপের সমস্ত মন্ত্র পড়ে জিকিরের মতো করতো। এটা যে কোন শব্দে জিকির করছে এটা বোঝা যেত না। এরপরে কি করতো, ওই ঘর থেকে ওনার ব্যবহৃত একটা কাপড় এই 3 জনের মাঝে রেখে তারা বিভিন্ন ধরনের জিনিস পড়তো আর এর উপর ফু দিত। উনি এটা দেখতেন, কিন্তু যখন ওরা আসতো ওনার শরীরটা একদম অবশ হয়ে যেত, উনি কিছু করতে পারতেন না। প্রথম দিকে প্রতিদিন রাতের বেলা এরকম হচ্ছে, উনি কিন্তু এটা দেখতেন, উনি কিছুই করতে পারতেন না। এর কিছুদিন পরে উনি দেখলেন যে এই 3টা অবয়ব এরকম অদ্ভুত ভাষায় জাদুটনা করার পর এই 3টা অবয়ব ওনারকে মানে বেধড়ক মারপিট করতেছে, ভয়ঙ্কর রকমের মারপিট। মানে এমন মার উনি জীবনে কখনো খান নাই। এরকম প্রতি রাত্রে ওনাকে মারপিট করত। উনি দেখলেন যে এরকম মারপিট প্রতি রাত্রে সহ্য করা ওনার পক্ষে সম্ভব না। এক রাত্রে উনি আগে থেকেই প্রস্তুত হয়েছিলেন। উনি দেখলেন যে বরাবরের মতো ওই রাতেও ওই 3টা অবয়ব দরজা বন্ধ থাকা অবস্থাতেই ঘরে ঢুকে পড়েছে। উনি তো জানতেন রাত কয়টার দিকে এরা আসে, বেশ কিছুদিন ধরে উনি এটা দেখছেন, ওনার তো অনুমান ছিল কয়টার দিকে আসে। যখনই ওরা এসেছে তখনই ওই আপু ওই 3 জনের পায়ের উপরে পড়ে যান, খুব কান্নাকাটি করতে থাকেন যে তোমরা আমাকে মেরো না, আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে মেরো না, তোমরা চলে যাও, আর যদি মারতেই হয় একবারে মেরে ফেলো, আমাকে আর এভাবে কষ্ট দিও না, আমি আর সহ্য করতে পারতেছি না। ওই আপু দেখলেন যে এই যে কান্নাকাটি করলেন, এরা 3 জন মনে হলো 3 জনের দিকে তাকাচ্ছে, তারা যেন কি একটা বলা বলি করার চেষ্টা করছে। মনে হচ্ছে তাদের চেহারার মধ্যেও একটা অসহায়ত্বের ভাব ফুটে উঠেছে, বাট তাদের কিছু করার নাই। এরপর তারা কি করলো, 3 জনই ধোয়া হয়ে গেল। 3 জনই সাদা বা কালো ধোয়া, মানে একটা সাদা ধোয়া একটা কালো ধোয়া এরকম হয়ে গেল আর কি। সাদা কালো এটা উনি বুঝতে পেরেছিলেন, এরকম টাইপের আর কি। এই 3টা ধোয়া কি হলো, আবার এক হয়ে গেল। এক হয়ে এই আপুর গলা দিয়ে, মানে মুখ দিয়ে ঢুকে সরাসরি ওনার শরীরের মধ্যে ঢুকে গেছে এই ধোঁয়াগুলা। এরপর শুরু হলো নতুন আর একটা ঝামেলা। ওই জিনিসগুলো ওনার শরীরের মধ্যে ঢুকে গেছে। ওই আপু জানিয়েছেন যে মহিলাদের গর্ভে যদি সন্তান থাকে, সন্তান কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর নড়াচড়া শুরু করে, নড়াচড়া কিন্তু অনুভব করা যায়। ওই আপু উনি ফিল করেন যে ওনার শরীরের মধ্যে ওই 3টা জিনিস রয়েছে, ওই 3টা জিনিস নড়াচড়া করে। আর উনি যখন কোনো দোয়া দুরুদ পাঠ করেন তখন নাকি ওই 3টা জিনিস ওনার যে 2টা সন্তান রয়েছে এদের গলা নকল করে ওনার শরীরের ভিতর থেকে চিৎকার করে যে মরে গেলাম, আমাদেরকে মারিস না, আমরা নিরুপায়, আমাদের কিন্তু বাঁচার আর উপায় নাই, আমরা এখান থেকে বের হয়ে গেলে আমাদের মৃত্যু অনিবার্য, আমাদেরকে মারিস না। মানে উনি যখন কোনো রুকিয়া করেন, রুকিয়া করা কোনো পানি পান করেন, শরীরে কোনো তেল মালিশ করেন, তখনই নাকি ওনার শরীরের ভেতর থেকে ওই 3টা অবয়ব ওনার সন্তানদের কণ্ঠ নকল করে আর্তনাদ করতে থাকে এবং নড়াচড়াও করে। এই নড়াচড়াটা উনি ফিল করেন। উনি বলেছিলেন এই 3টা জিনিস এখন ওনার শরীরের মধ্যেই রয়েছে, সেই জিনিস 3টা নড়াচড়া করে, তদবির নিলেই এরা চিৎকার করে। এই চিৎকারটা শুধু উনি শুনতে পান। আর ওনার শরীরে যে নড়াচড়া করে এটা
কেউ দেখলে বুঝতে পারে যে নড়াচড়া করছে, কিন্তু আল্ট্রাসোনো বা অন্য টাইপের কোনো টেস্ট করলে কিন্তু এগুলো ধরা পড়ে না। সর্বশেষ উনি যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে যে ওনার পায়ের নিচ থেকে আস্তে 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 অবশ হতে শুরু করছে, আস্তে আস্তে এই অবশ হওয়ার ভাবটা শরীরের উপর দিকে উঠে আসছে। উনি চিকিৎসা নিচ্ছেন, উনি রুকিয়া করাচ্ছেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। তবে উনি সর্বোচ্চ চেষ্টা করছেন উনি সুস্থ হওয়ার জন্য। উনি মূলত হোয়াটসঅ্যাপে ছোট ছোট ভয়েস ক্লিপ আকারে ভেঙে ভেঙে ওনার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো পাঠিয়েছিলেন। উনি যখন ওনার ভয়েসগুলো পাঠাচ্ছিলেন, ভয়েসগুলো শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে, মনে হচ্ছে যে ওনার গলা কেউ চেপে ধরে রেখেছে, কোনোভাবে কথা বলতে পারছেন না, এমনভাবে কথা বলছেন এই কথাগুলো শুনলেই ভয় লাগে। মানে যে কেউ আতঙ্কিত হয়ে উঠবে যে এটা কিভাবে কথা বলছেন উনি। আমি প্রথম দিকে শুনে আমি নিজেই আতঙ্কিত হয়ে গেছি যে এইভাবে কথা বলছেন। একটা মানুষ যদি গলায় প্রচণ্ড রকমের প্রেশার থাকা অবস্থায় কথা বলার চেষ্টা করেন, কেমন করে কথা বলে, মনে হচ্ছে ওইভাবে উনি কথা বলছেন। আমি জানি না ওনার এখন কি অবস্থা, আমি ওনার নামটা শেয়ার করলাম না। 2024 সালের ডিসেম্বরের লাস্ট উনি নক দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে। এরপরে ওনার কোনো ধরনের কোনো মেসেজ আমরা পাইনি, কোনো ইমেইলও পাইনি। আর ওনার ফোন নাম্বারটা যেটা রয়েছে এটাতেও কোনো ধরনের কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আমি চেষ্টা করেছিলাম যে ওনার এই ঘটনা আমি শেয়ার করবো কিনা, কারণ ওনার ঘটনার এখন কি অবস্থা, ওনার শারীরিক অবস্থা কি, এই বিষয়টা আসলে কোন অবস্থাতে রয়েছে, কোনোভাবেই ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি জানি না ওনার এখন অবস্থা কি, তবে আমি এতটুকু বুঝতে পেরেছি একটা মানুষ বাঁচার জন্য কতটা চেষ্টা করতে পারেন, এটা আমি ওনার কথা শুনে বুঝতে পেরেছি। ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদের সাথে যে শেয়ার করলাম, আমি কিন্তু আবারও বলছি ওনার অনুমতি নিতে পারিনি, কারণ সেই সুযোগটা আমি পাইনি। তবুও কেন বললাম, কারণ আজকের এই স্পেশাল এপিসোডে এই ঘটনাটি এই কারণে বলেছি, কারণ সাংসারিক জীবনে যখন কলহ সৃষ্টি হয়, একে অন্য থেকে আলাদা হতে চায়, তখন কিন্তু বিচ্ছেদের জাদুগুলো করা হয়। আর এই বিচ্ছেদের জাদু যখন করা হয় তখন এমন কিছু জাদু করে দেয়া হয় যাতে করে যার সাথে বিচ্ছেদ হবে সেও মারা যাবে। আসলে ওনাকে কোন ধরনের জাদু করা হয়েছিল এটা নিশ্চিতভাবে বলা না গেলেও এতটুকু জানা যায় বা অনুমান করা যায় যে যেই ভয়ঙ্কর শ্রেণীর 3টা জিন ওনার শরীরের মধ্যে রয়েছে, এগুলো ওলহান প্রজাতির জিন। জাস্ট এতটুকুই জানা গিয়েছে, এই ওলহান জিনেরা ওনার মধ্যে রয়েছেন। তাদের আর উপায় নাই, তারা কোনো কমান্ড ফলো করে এসেছেন, তাদের আর ফেরত যাওয়ার উপায় নেই। তারা তাদের মনিবের হুকুম পালন করতে এসেছিল, হয়তোবা ওনার কান্নাকাটি দেখে তাদের মন গলে গেছে, কিন্তু তারা জানে তাদের আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। তাই তারা স্থায়ীভাবে তার শরীরের মধ্যেই বসতি স্থাপন করেছে। প্রিয় লিসেনার্স, এরকম অদ্ভুত কালো জাদুর ঘটনা আসলেই বিরল। ঘটনাটি যদি আমার কাছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আসতো তাহলে আরও ভালো করে বলা যেত, কারণ ওনার সাথে দীর্ঘদিন ধরে ঘটনা ঘটে চলছে। আমি তো খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টা লিসেনারদের সাথে শেয়ার করলাম, কিন্তু বিষয়টা তো এত সহজ নয়, অত্যন্ত জটিল। আমি যতটুকু শুনেছি উনি যে ভয়েস ক্লিপ পাঠিয়েছেন, সাধারণত আমরা হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস ক্লিপ নেই না, কিন্তু উনি আসলে ঘটনা শেয়ার করার জন্য এই ভয়েস ক্লিপগুলো পাঠান নাই। উনি সমাধান কিভাবে হতে পারে, আমাদের সন্ধানে ভালো কোনো হুজুর আছে কিনা এইটা জানার জন্য পাঠিয়েছিলেন। উনি ঘটনা কিন্তু শেয়ার করার জন্য পাঠান নাই। তবুও শিক্ষণীয় এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই স্পেশাল এপিসোডে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন, কালো জাদু, হিংসা, বদনজর থেকে হেফাজত করুন।
প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি রাজবাড়িতে। আমার যে এলাকা, এই এলাকারই খুব কাছের এক ছোট ভাই যার নাম আলামিন। আলামিন পেশায় একজন সাংবাদিক। আলামিনের বাবাও রাজবাড়ির স্বনামধন্য একজন সাংবাদিক। আলামিনের সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে যায়, আর দেখা হবার পর অনেক দিনের বেশ কিছু জমানো কথা বলতে শুরু করে আলামিন। কথার এক পর্যায়ে আলামিন বলে যে তার সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা রয়েছে। দুটি ঘটনা আমি শুনলাম, আমার কাছে ভালো লাগলো। আর এরপর আলামিন আমাকে জানালো রাজবাড়ির আরও একজন স্থানীয় সাংবাদিক, উনি বেশ সিনিয়র, তার কাছেও একটি ঘটনা রয়েছে। অনেক আগে আলামিন তার মুখে সেই ঘটনাটি শুনেছিলেন। এরপর আলামিন তাকেও ফোন করেন, উনিও চলে আসেন রাজবাড়ির বড়পুল নামক যে জায়গাটা রয়েছে ওইখানে। তার সাথে আমি কথা বলে সেই ঘটনাটিও সংগ্রহ করি। সেই ঘটনাগুলো এখন ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। চলুন আলামিনের সাথে ঘটে যাওয়া ঘটনা এখন আমরা শুনি। প্রথম ঘটনাটি শুনব, এটি ঘটেছিল 2016 সালের এক রাতে। আলামিন তখন বাংলা ট্রিবিউনেও কাজ করছেন। বাংলা ট্রিবিউনের একটি কনফারেন্স ছিল ঢাকাতে। তবে কনফারেন্স যেদিন হবে তার 2 দিন আগে আলামিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল। কারণ হচ্ছে ওই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ছিলেন সজীব নামে একজন ভাই। সজীব ভাইয়ের অনুরোধেই আলামিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। আলামিন চিন্তা করলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরে দেখি, ফার্স্ট টাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলাম। সজীব ভাই আলামিনকে বলেছিল যে ভাই আসেন, এখানে বটতলায় অনেক ধরনের ভর্তা আইটেম রয়েছে, অনেক মজা, আপনাকে খাওয়াবো আর আশেপাশে ঘুরিয়ে দেখাবো। আলামিন চিন্তা করলেন যে কাজ তো আসলে আরও 2 দিন পরে, মাঝখানে 2টা দিন যদি একটু ঘুরি ভালোই লাগবে। এই চিন্তা করে আলামিন চলে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আলামিনের যতটুকু মনে পড়ে, আলামিন আমাকে বলেছে যে এক্স্যাক্ট হলের নামটা তার মনে নাই, তবে যতদূর তার মনে পড়ছে এটা মীর মোশাররফ হোসেন হল হতে পারে, এমনটা আমাকে বলেছিল। তবে এক্স্যাক্ট আসলে ওটা কোন হল এটা আসলে ওর মনে নাই। কারণ হচ্ছে আলামিন যেই সময়টাতে ঢুকেছিল সন্ধ্যা হয়ে গেছে, আর সেই ভাই তাকে রিসিভ করে দ্রুত হলে নিয়ে গেছে, যার কারণে হলের নাম যে কি ওইটা ওইভাবে খেয়ালও করতে পারেন নাই। ওই রাত্রে খাওয়া দাওয়া করে নির্দিষ্ট কক্ষে সজীব ভাই এবং আলামিন শুয়ে পড়েছেন। 2টা বেড রয়েছে। আলামিন গেস্ট হিসাবে সেখানে শুয়ে পড়েছেন। রাজবাড়ি থেকে জার্নি করে আলামিন আসছে, স্বাভাবিকভাবেই শরীরটা একটু ক্লান্ত। আলামিন শুয়ে পড়েছে, ওই ভাইও ঘুমিয়ে পড়েছেন। রাত তখন আনুমানিক 2টা কি 2:30 বাজে। ওই সময়ে একটা ঘটনা ঘটে। আলামিন স্বপ্নে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। আলামিন স্বপ্নের মধ্যে দেখতে পায় যে আলামিন ওই রুমেই শুয়ে আছে, অর্থাৎ যেই রুমটাতে সে ঘুমিয়েছে সেই রুমেই শুয়ে আছে, ওই বেডেই শুয়ে আছে, পাশের বেডে ওই সজীব ভাই শুয়ে আছে। হঠাৎ করে দরজা খুলে গেল। অদ্ভুত চেহারা এবং উচ্চতার 2 জন লোক ঢুকলো। 2 জন লোকের চেহারা খুবই অদ্ভুত, কেমন তা বোঝানো যাবে না। মুখ লম্বা টাইপের, আর চেহারা বেশ খসখসে টাইপের, মানে মানুষের স্কিন থাকে না অনেক খসখসে কুচকানো, এরকম আর কি, বেশ লম্বা। আর তাদের দেহের গড়ন মোটা সোটাও বলা যাবে না, চিকনও বলা যাবে না, মাঝারি গড়নের। আলখেল্লা টাইপের ড্রেস পরা, ড্রেসটা সাদা তবে মনে হচ্ছে ময়লা হয়ে গেছে এমন কিছু। এদের 2 জনের হাতেই অদ্ভুত টাইপের একটা জিনিস, দেখে মনে হচ্ছে বিশাল আকৃতির
সিরিঞ্জ বা ইনজেকশন টাইপের কোনো জিনিস। এই দুইটা জিনিস হাতে নিয়ে এই দুইজনই রুমের মধ্যে প্রবেশ করলো। রুমের মধ্যে প্রবেশ করার পর তারা এদিক ওদিক তাকাচ্ছে। তাকানোর পর একজন বলছে, এইটাকে ধর, এর শরীর থেকে নেই। তখন আরেকজন বলতেছে, এই দাঁড়া, এ তো মনে হচ্ছে নতুন রে, এ তো এখানকার না, এ নতুন তো, থাক, ছেড়ে দে, এরে ছেড়ে দে, আজকের মতো চলে যাই। এরপর তারা কি করলো, ঠিক যেভাবে এসেছিল ওভাবেই দরজা দিয়ে বেরিয়ে গেল। দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল, ঠিক যেভাবে বন্ধ দরজা একা একাই খুলে গিয়েছিল যখন তারা দুজন ঢোকে। কারণ তারা যখন দুজন ঢুকেছিল একা একাই ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুলে গিয়েছিল। স্বপ্নের মধ্যে এই যে জিনিসটা দেখলো আলামিন, সে কিন্তু যেটা দেখলো মনে হচ্ছে এটা তার একদম চোখের সামনে ঘটছে, একদম বাস্তবে যখন আমরা কোনো জিনিস দেখি যেমন অনুভূতি হয়, ঠিক তেমন। যখন এই দুইজন ঘর থেকে বেরিয়ে গেল এবং দরজাটাও আবার ক্যাচ ক্যাচ শব্দে বন্ধ হয়ে গেল, আলামিন তখন জেগে ওঠে। আলামিন জেগে উঠে তার কাছে এই অনুভূতি হলো, মাত্রই মনে হচ্ছে কেউ দরজা দিয়ে বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাওয়ার পর করিডোর দিয়ে কেউ হাঁটছে, এই শব্দও মনে হচ্ছে শোনা যাচ্ছে। এই স্বপ্নটা দেখার সাথে সাথে আলামিন বেড থেকে নেমে পড়ে এবং পাশে শুয়ে থাকা সজীব ভাইকে ডাকতে থাকে। সজীব ভাই উঠে পড়ে। উঠে পড়ার পর আলামিনকে বলে, কি ব্যাপার আলামিন ভাই, কি হয়েছে, কোনো সমস্যা? তখন আলামিন বলছে যে, ভাই এখানে কোনো সমস্যা আছে, আমি এরকম এরকম দেখছি। তখন ওই সজীব ভাই বলে, ভাই আপনি ওটা দেখছেন? আমিও তো সেম জিনিসটা দেখলাম মাত্র স্বপ্নে। কিছু একটা আসলো, বিশাল আকৃতির সিরিঞ্জ টাইপের কিছু জিনিস নিয়ে, মনে হচ্ছে ওটার মধ্যে আমাদের শরীরের সমস্ত রক্ত ভরে ফেলবে, তারপর তারা চলে যাবে। কিন্তু একই রকমভাবে তারাও বেরিয়ে চলে গেল। আলামিন এটা শুনে খুবই অবাক হয় যে একই জিনিস, একই স্বপ্ন, একই সময়ে দুজন দেখল। আর ওই দুইজন কে ছিল? অদ্ভুত ব্যাপার। আলামিন এতটা ভয় পেয়েছিল, সারা রাতও ঘুমাতে পারে নাই। ও শুধু অপেক্ষায় ছিল কখন সকাল হবে আর এখান থেকে বেরোবে। যখন সকাল হয়ে যায় তখন দ্রুত আলামিন ব্যাগ গুছিয়ে ঢাকাতে তার এক আত্মীয় বাড়িতে চলে আসে। কারণ ওইখানে থাকার মতো অবস্থা তার আর ছিল না, এতটা ভয় পেয়েছে রাতের বেলা। আলামিন আমাকে জানালো যে ওই রাতের পর এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে সে অনেকবার গিয়েছে, আশেপাশের এলাকাতেও গিয়েছে, কিন্তু কখনোই সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেনি। কারণ ওই রাতের ওই ঘটনাটা তার মনের মধ্যে এমন এক আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, এখন পর্যন্ত এই আতঙ্ক তাকে তাড়া করে ফেরে। এই তো গেল একটা বিষয়। এবার আসি যে ঘটনাটা, এটা 2023 সালে আলামিনের সাথে ঘটেছিল। আলামিনের যে শ্বশুর বাড়ি, এই জায়গাটা রাজবাড়ী কুষ্টিয়া যে মহাসড়কটা রয়েছে, এই জায়গার একটা বিশেষ স্থান রয়েছে, ওখানে একটা কলেজ রয়েছে, আহমদ আলী মৃধা কলেজ। রাজবাড়িতে যারা আছেন তারা এই কলেজটা চেনেন। আর ওই রাস্তা দিয়ে যারা চলাচল করেন অথচ রাজবাড়ির বাসিন্দা নন, তারাও হয়তোবা এই কলেজটা খেয়াল করেছেন। মেইন সড়কের পাশেই। রাজবাড়ি থেকে কুষ্টিয়াতে যাওয়ার সময় হাতের ডান পাশে পড়ে, আর কুষ্টিয়া থেকে রাজবাড়িতে ঢোকার সময় হাতের বাম পাশে পড়ে। এই কলেজের পাশেই এই আলামিনের শ্বশুর বাড়ি। আলামিন ওই এলাকার একজন ব্যক্তিকে চিনতেন, মধ্যবয়স্ক একজন ভদ্রলোক, যিনি একটা মোটরসাইকেলের শোরুমে চাকরি করতেন। আলামিনের যতটুকু মনে পড়ে, আলামিন আমাকে জানিয়েছেন যে সেই মোটরসাইকেলের শোরুমটার নাম ছিল রিয়াদ মোটরস। সেখানে উনি চাকরি করতেন, এমনটাই তার মনে পড়ে। আলামিন যখন বিভিন্ন সময় আসা যাওয়া করতেন, রাস্তাঘাটে দেখা হতো। আর যেহেতু আলামিন সাংবাদিকতা পেশায়
দীর্ঘদিন ধরে আছে, এখনো আছে। তো আলামিন মাঝে মাঝে ওই ব্যক্তিকে দেখতেন, কাকা কেমন আছেন, এরকম চলাফেরার পথে কুশল বিনিময় হতো। একবার হলো কি, আলামিন হঠাৎ করে জানতে পারলেন এই যে যিনি ভদ্রলোক, উনি রাতের বেলা উনি যখন বাড়িতে ফিরছিলেন তখন ওই আহমদ আলী মৃধা কলেজের কাছে এসেই উনি মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় পতিত হন। উনি ওনার সাইকেল নিয়ে সম্ভবত উনি ইউটার্ন নিতে গিয়েছিলেন কোনো জায়গায়, তখনই অপোজিট পাশ থেকে আসা কোনো দ্রুতগতির যানবাহন তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই উনি নিহত হন। আলামিন এটা যখন জানলেন তখন তার কাছে খুব খারাপ লেগেছিল, কারণ ওনাকে হরহামেশাই দেখতেন, কথা হতো, আর তার শ্বশুরবাড়ির এলাকারই লোক। এটা যখন হলো এর প্রায় 3 থেকে 4 দিন পরের ঘটনা। আলামিন এক রাতে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন, তখন আলামিনের স্ত্রী তার বাবার বাড়িতেই ছিলেন। এই জন্য আলামিন চিন্তা করলেন যে রাত্রে শ্বশুরবাড়িতে যাই, যেহেতু তার ওয়াইফ ওই সময় আলামিনের শ্বশুরবাড়িতে অবস্থান করছে। তো আলামিন বাইক নিয়ে যাচ্ছিল। আলামিন যেই রাস্তা দিয়ে যাচ্ছিল এই রাস্তাটা কিন্তু ওই মহাসড়কের রাস্তাটা না, মূলত ওই রাস্তায় ওঠার জন্য ভবানীপুর নামক একটা জায়গা রয়েছে, ওই জায়গার ভেতর দিয়ে একটা সাব রোড রয়েছে। এই রোড দিয়েও কিন্তু সরাসরি এই রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক যেটা, এটাতে পৌঁছানো যায়। আলামিন ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল। রাত তখন 11:30 12টা এরকম একটা সময় হতে পারে আর কি বলে আলামিন ধারণা করেন আর কি। তো আলামিন বাইক নিয়ে যখন ওই রাস্তার শেষ দিকে যখন চলে আসছে, মানে তখন মেইন মহাসড়কে উঠবে, ঠিক তখন দেখতে পায় ওই যেই লোকটা মারা গেছে সড়ক দুর্ঘটনায়, ওই লোকটা রাস্তার একপাশে বসে আছে। তাকে খুবই ভালো মতো আলামিন দেখতে পেরেছিল, কারণ আশেপাশে পর্যাপ্ত লাইট রয়েছে, সেই আলোতে খুব ভালোভাবেই তাকে আলামিন চিনতে পেরেছে। আলামিন যখন তাকে দেখলো, তাকানোর পর তখন মনে হলো যে ওই লোকটা তার দিকে তাকালো না। আলামিন চিন্তা করলো একটু কুশল বিনিময় করবো, যেহেতু ওই লোকটা তার দিকে ওইভাবে তাকায় নাই, এই জন্য আলামিনের আর কুশল বিনিময় করা হয় নাই, কারণ আলামিনও বাইক চালাচ্ছিল, আর ওই রাস্তার শেষ স্থান তো তখনই মেইন মহাসড়কে উঠবে, আশেপাশে তো ডানে বায়ে খেয়াল করে উঠতে হবে, কারণ রাত্রেবেলা ওই সময় দ্রুতগতির যানবাহনগুলো চলাচল করে, বিশেষ করে নাইট কোচগুলো এগুলো চলাচল করে, ট্রাকগুলো চলাচল করে, এই জন্য ডানে বায়ে খেয়াল করে উঠতে হবে। একটু বেখেয়াল হলেই কিন্তু বিপদ। এই জন্য আলামিন ডানে বায়ে খেয়াল করে সে বাইকটা নিয়ে একটানে শ্বশুরবাড়িতে যখন ঢুকবে তখন মনে পড়ে, আরে আমি এটা কাকে দেখলাম, এটা তো সেই লোক যে কিনা কয়েকদিন আগেই ঠিক এই জায়গাতে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এই লোকটা এখানে কিভাবে আসলো? আমি তো শিওর যে এইটাই সে, কোনোভাবেই অন্য লোক হওয়ার কথাই না, কারণ এই লোকটার সাথে তার অনেক দিনেরই পরিচয়, কথাবার্তা হয় টুকটাক, সুতরাং এটা তো অন্য কেউ হতে পারে না। এটা চোখের ভুল যে সে দেখেছে, এটাও আসলে আলামিন মানতে নারাজ। আলামিন চিন্তা করলো, আচ্ছা আমি কি একটু গিয়ে দেখবো যে ওখানে আসলে অন্য কেউ বসে আছে কিনা, মনের মধ্যে খটকা লাগছে। যেহেতু জায়গাটা খুব কাছাকাছি ছিল, আলামিন তৎক্ষণাৎ তার বাইকটা ঘুরিয়ে রাস্তার অপোজিট পাশ থেকে দেখার চেষ্টা করলো যে ওখানে কেউ বসে আছে কিনা। মাত্র কয়েক মিনিটের ব্যবধান, আলামিন দেখলো ওখানে কেউ নেই। আলামিনের মনের মধ্যে এখনো একটা প্রশ্ন তাড়া করে ফেরে, ওই রাতে আলামিন রাস্তার উপর কাকে বসে থাকতে দেখেছিল। হঠাৎ করে ওই লোকটা ওখানে বসে আছে যেই সময়টাতে আলামিন ওই দিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছে, কারণটা কি? এটার কোনো উত্তর আলামিন আর খুঁজে পায়নি। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই রাত্রে যে দুটো অবয়ব এসেছিল, এই দুটো অবয়ব হাতে যে সিরিঞ্জের মতো করে দুটো জিনিস নিয়ে এসেছিল, এগুলো দিয়ে রক্ত শরীর থেকে টেনে নেবে এমনটাই মনে হচ্ছিল।
কিন্তু এই দুটো জিনিস এটা দিয়ে শরীরে রক্ত টেনে নিতে তারা চেয়েছিল, কারণটা কি? আর ওই রুমে ঢোকার পর তারা যখন কথা বলছে যে না এটা নতুন, এটা নতুন, এটা নতুন, থাক দরকার নাই, আবার চলে গেল, একই স্বপ্ন দুইজন কিভাবে দেখলো? এই প্রশ্নটা আলামিনের আজও মনের মধ্যে তাড়া করে ফেরে। যদিও বা এই সমস্যার কারণে আলামিনের শারীরিক কোনো সমস্যা হয়নি, কোনো ঝাড়ফুঁকও করাতে হয়নি, তাই এই বিষয়টি নিয়ে সে যে অনেকের সাথে শেয়ার করেছে বিষয়টা এরকমও না। তবে আলামিন আমাকে বলেছিল যে এই দুটো ঘটনা আমি চাইলে শেয়ার করতে পারি, এই জন্যই আলামিনের অনুমতি নিয়ে আমি ঘটনা দুটি আজকের এপিসোডে শেয়ার করলাম। আলামিনের আরেকটা নাম রয়েছে তানভীর, অনেকে তাকে তানভীর নামেও চেনেন, যেহেতু অনেকগুলো নিউজ সে কভার করেছে গাজী টিভিতে, এরপরেও আরও বেশ কিছু মিডিয়াতে সে কাজ করেছে, অনেকেই আলামিনকে চিনে থাকবেন, তানভীর নামেও চিনে থাকবেন। তো ধন্যবাদ আলামিনকে। প্রিয় লিসেনার্স, এখন আমি চলে যাব আলামিন যেই বড় ভাই যার সাথে আমি কথা বলেছিলাম তার কাছ থেকে যে ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম সেই ঘটনায়। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও আমি সংগ্রহ করেছি একজন সংবাদকর্মীর কাছ থেকে। ওনার নাম খোকন, ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ড কলেজপাড়াতে। ওনার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা উনি আমার সাথে শেয়ার করেন। ওনার কাছ থেকে যখন আমি ঘটনা সংগ্রহ করছিলাম সেই সময়ের একটি ছোট্ট ভিডিও ক্লিপও আমরা আমাদের পেজ এবং গ্রুপে শেয়ার করেছিলাম। চলুন সেই ঘটনা শুনে আসি। ওনার সাথে ঘটনা ঘটা শুরু হয় ১৯৯৮ সাল থেকে। শুরুটা থেকেই বলি, ১৯৯৮ সালে উনি ঢাকা থেকে রাজবাড়িতে আসছিলেন। তবে যেই গাড়িতে আসছিলেন গাড়িটা সরাসরি রাজবাড়ির বাস ছিল না। উনি নেমে যান গোয়ালন্দ মোড়ে। গোয়ালন্দ মোড়েতে নেমে গেলেন। এখন রাজবাড়ির শহরে কিভাবে আসবেন? কারণ গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ির শহরের দূরত্ব 10 কিলোমিটার প্রায়। এই পথ আসতে হলে ওই রাতের বেলা ওনাকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে, ওই সময়ে বেবি ট্যাক্সি চলতো, এখন তো বেবি ট্যাক্সি নাই, ওই সময় চলতো। ওই বেবি ট্যাক্সিতে করে আসতে হবে। রাতের বেলা দেখা যায় যে রাজবাড়িতে যারা আসবেন তারা বিভিন্ন গাড়িতে উঠলেও গোয়ালন্দ মোড়ে নেমে যান। তখন এই যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওই সময় বেবি ট্যাক্সি থাকতো, এখনও থাকে। এখন বিভিন্ন ধরনের অটোরিকশা থাকে, মাহেন্দ্র গাড়ি থাকে, এই গাড়িগুলো থাকে, কিন্তু ওই সময় কিন্তু এইগুলো ছিল না, যার কারণে এই বেবি ট্যাক্সিগুলোই তখন যাত্রী টানত। তো উনি যখন নামেন তখন দেখলেন যে আরও বেশ কিছু লোকজন ওই বেবি ট্যাক্সিতে বসে আছে। যাত্রী তখনও সেভাবে হয়নি, এই জন্য বেবি ট্যাক্সি চালক তখন ওই বেবি ট্যাক্সি স্টার্ট দেয়নি। খোকন ভাই যখন আসলেন তখন উনি দেখলেন যে আকাশের অবস্থাও ভয়াবহ রকমের খারাপ, ভয়ঙ্করভাবে যে কোনো সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন কয়জন যাত্রী এখন লাগবে সেটা গোনা যখন ওনারা দিলেন তখন দেখা গেল আরও ৩-৪ জন যাত্রী প্রয়োজন। এদিকে ঝড় বাদল তো উঠে আসছে, ঝড় বৃষ্টির রাত, যাত্রীর অপেক্ষায় থাকলে তো আর হবে না। এদিকে যিনি বেবি ট্যাক্সি চালক উনিও তো এই যাত্রী ফিল আপ না হলে ছাড়তে পারছেন না, তা না হলে ওনার লস হয়ে যাবে। তখন যাত্রীরা মিলে সিদ্ধান্ত নিলেন যে ওনার যাত্রী যে কয়েকজন শর্টেজ আছে তাদের ভাড়া ওনারা সবাই মিলে দিয়ে দিবেন, তবুও যেন তাড়াতাড়ি করে উনি ছেড়ে দেন। যখন এই বিষয়গুলো সেটেল হয়ে গেল তখন বেবি ট্যাক্সি চালক উনি বেবি ট্যাক্সি স্টার্ট দিয়ে রাজবাড়ির দিকে যাত্রা শুরু করলেন। রাজবাড়ির দিকে যখন যাত্রা শুরু করেছেন এর 5 থেকে 7-8 মিনিট পরেই ঝুম বৃষ্টি নামা শুরু হয়েছে, আর সেই সাথে বিজলি চমকাচ্ছে।
রাজবাড়িতে যখন রেলগেট পর্যন্ত এই বেবি ট্যাক্সি আসলো তখন এত বৃষ্টি আর ইলেকট্রিসিটিও চলে গেছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। লোকজন যারা নামবেন তারা সবাই তো আর রেলগেট পর্যন্ত আসেন নাই, তারা আগে কয়েকটা জায়গায় স্টপেজ পরে সেখানে নেমে গেছে। আল্লাদিপুর আছে, শ্রীপুর আছে, তারপর বড়পুল আছে, তো এই জায়গাগুলোতে নেমে গেছেন। এখন উনি তো রেলগেট পর্যন্ত আসবেন, শেষ কিন্তু ওই পর্যন্ত নামিয়ে দিয়ে যায়, বা ওই সময় যেত, এখনও তাই যায়, যে গাড়িগুলো আর কি গলন্দ মোড় থেকে যাত্রী নিয়ে আসে। তো উনি তো নেমেছেন ওখানে, এত বৃষ্টি, এত অন্ধকার, উনি কি করবেন? এখন বেবি ট্যাক্সি চালককে বললেও তো উনি ওই কলেজ পাড়ার ভেতরে গাড়ি নিয়ে যাবেন না, কারণ এখানে একটা সেফটির ব্যাপার আছে, সেখানে হাইজ্যাক হয়ে যেতে পারে, ডাকাতির খপ্পরে উনি পড়তে পারেন বেবি ট্যাক্সি নিয়ে, উনি তো যাবেন না। তো উনি অনুরোধ করেছিলেন, তবুও বেবি ট্যাক্সি চালক রাজি হন নাই, যেহেতু বেবি ট্যাক্সি চালকের সাথে ওনার পূর্ব পরিচয় নেই। বেবি ট্যাক্সি চালক ওনাকে নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে চলে যান ওই ঝড় বৃষ্টির মধ্যেই। এখন উনি কি করবেন? হাতে ছাতাও নাই, আর 1998 সাল, তখন তো হাতে হাতে এরকম মোবাইল ফোনও কারো হয়নি। উনি ওই অন্ধকারের মধ্যে হাঁটা শুরু করেন। এত অন্ধকার যে পথ চলাই কষ্ট, যখন বিজলি চমকায় তখন দেখা যায়। তো রাজবাড়ী বাজারের ভেতর দিয়ে যখন উনি হাঁটছিলেন, কয়েকবার কিন্তু এলোমেলো রাস্তাতেও চলে গেছেন, এত পরিচিত রাস্তা তারপরেও এলোমেলো রাস্তায় চলে গেছেন অন্ধকারে বুঝতে না পেরে। এমন ঝড় বৃষ্টি হচ্ছে যে রাস্তায় একটা কুকুর বিড়ালও নাই, সবাই যার যার নিরাপদ আশ্রয়ে আছে। উনি তারপরও হাঁটছেন, হাঁটতে হাঁটতে রাজবাড়ী রেল স্টেশনে যে জায়গা, এটা পার হয়ে আরও নির্জন দিকে যাওয়া শুরু করেন। মানে বাজারে তো দোকানপাট আছে, কিন্তু লোকজন তো আর তখন নাই, রাত তখন 3:30 বাজে, লোকজন থাকার তো প্রশ্নই আসে না। আর যারা পাহারাদার, এনারাও যে এই ঝড় বৃষ্টির রাতে কোথায় বসে আছেন এটাও দেখা যাচ্ছে না। উনি বৃষ্টিতে ভিজতে ভিজতেই ওভাবে আগাচ্ছেন, যখন বিজলি চমকায় একটু দেখেন, একটু আগান, এইভাবে আগাচ্ছেন। রাজবাড়ী বাজার পার হয়ে কলেজ পাড়ার দিকে যেতে গেলে একটা জায়গা আছে, ওই জায়গায় খুব পুরনো একটি প্রতিষ্ঠান রয়েছে, RSK ইনস্টিটিউশন, রাজা সূর্য কুমার RSK। তো ওখানে আসার পর ডান দিকে একটা মোড় পরে সোজা চলে গেলে রাজবাড়ী সরকারি কলেজ হাতের ডান পাশে, আরও সামনে চলে গেলে হাতের ডান পাশে পড়ে সেই কুখ্যাত লাশ কাটা ঘর। তো উনি ওই RSK ইনস্টিটিউশনের পাশে যে রাস্তাটা কলেজ পাড়ার দিকে চলে গেছে, উনি ওই দিক দিয়ে যেই না এগিয়েছেন, হঠাৎ করে অসংখ্য কুকুর, কয়টা কুকুর এটা উনি গুনতে পারেন নাই, তবে ওনার ধারণা ওখানে প্রায় 25-30টা কুকুর ছিল। কোত্থেকে যেন এতগুলো কুকুর চতুর্দিক থেকে ওনাকে ঘিরে ধরলো আর ভয়ঙ্করভাবে ডাকছে। এমনভাবে কুকুরগুলো তার কাছে চলে আসছে, মনে হচ্ছে এখনই সবগুলো একসাথে ওনার উপর আক্রমণ করে ওনাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। যখন বিজলি চমকায় তখন ওই কুকুরগুলোকে উনি দেখতে পান। আকৃতি স্বাভাবিক হলো, যখন বিজলির আলোটা জ্বলে ওঠে অল্প সময়ের জন্য, 1 সেকেন্ডেরও কম সময় বিজলি যেভাবে চমকায় আর কি, তখন মনে হয় এই কুকুরগুলোর চোখ অত্যন্ত ভয়ঙ্কর জ্বলছে। আলো পড়ার কারণেও জ্বলতে পারে। একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ঝড় বৃষ্টির রাতে যখন কুকুর বিড়াল সব নিরাপদ আশ্রয়ে থাকে, তখন প্রচণ্ড বৃষ্টি, বাতাস হচ্ছে, বিজলি চমকাচ্ছে, এর মধ্যে এতগুলো কুকুর একসাথে হঠাৎ করে ওনাকে কেন ঘিরে ধরল? উনি কিন্তু ভয় পাচ্ছেন না। উনি জানিয়েছেন যে ওনার ভয় ডর ছোটবেলা থেকেই অনেক কম। এই কুকুরগুলো যার দিকে ওনাকে ঘিরে ধরেছে, এর মধ্যে দিয়েই কিন্তু উনি আগাচ্ছেন। উনি জানেন যে এখন এই কুকুরগুলো যে কোনো সময় আক্রমণ করতে পারে, ভয় পেলেই ওরা আক্রমণ করবে। কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, উনি ওনার মতো করে আগাচ্ছেন। যখন বিজলি চমকায় একটু আগান তাড়াতাড়ি, যখন বিজলি বন্ধ হয়ে যায়, অন্ধকারে যায়, তখন ওখানে দাঁড়ান, তো কুকুর তো কন্টিনিউ ঘেউ ঘেউ করছে। এভাবেই উনি আস্তে আস্তে আগাচ্ছেন। ওখান থেকে ওনার বাড়িটা খুব বেশি দূরে নয়, তবে উনি জানিয়েছেন ওনার বাড়ির কাছাকাছি নাকি একটা সময় শ্মশান ছিল। এখন সেটা নাই, এখন নাই বলতে আরও বহু আগে থেকেই নাই, তবে একটা সময় ছিল সেখানে। উনি আগাতে আগাতে ওনার বাড়ির বেশ আগে 3টা কবর রয়েছে পাশাপাশি। ওই কবরের কাছাকাছি যখন উনি এসেছেন, এই পর্যন্ত কিন্তু কুকুর ঘেউ ঘেউ করছেই নন স্টপ, মানে কান ঝালাপালা করে ফেলছে, এত জোরে জোরে ঘেউ ঘেউ করছে। যখনই ওই কবরের কাছাকাছি আসেন তখন
বেশ বড় একটা সময় নিয়ে বিজলি চমকে ওঠে। অনেক সময় আমরা দেখি না যে বিজলি নন স্টপ কয়েকটা চমকেছে, তখন মনে হয় যে কয়েক সেকেন্ড ধরে এই আলোটা বিরাজমান থাকে, ওরকম আর কি। আর সাথে সাথে একটা বাজ পড়ার শব্দও আসে। তখনই ওই কুকুরগুলো কোথায় যেন মিলিয়ে যায়, আর কোথাও ওই কুকুরগুলো দেখা গেল না। এরপর উনি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে উনি পরিবারের সদস্যদেরকে ডাকাডাকি করলেন, তারা উঠলো। ওঠার পর যেহেতু ভিজে গিয়েছিলেন, উনি শরীর টরীর মুছে হালকা পাতলা খাওয়া দাওয়া করে উনি শুয়ে পড়লেন। ওই রাতটা কিন্তু ঘটনা এ পর্যন্তই। এর বেশ কিছুদিন পরে ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা, এবং যা বেশ কিছুদিন ধরে চলেছিল। তা হচ্ছে, এক রাতে উনি ফিরছেন। উনি যখন ফিরছিলেন তখন রাত আনুমানিক 1টা-1:30 এরকম বাজে আর কি। উনি যখন ফিরছিলেন তখন ওনার বাড়ির কাছাকাছি যখন এসেছেন, হঠাৎ করে দেখেন পথের উপরে সাদা শাড়ি পরা, অনেক উঁচু বলতে 15-20 ফিট উচ্চতার একটা অবয়ব, এরকম হবে আর কি ওনার ধারণা আর কি, যে এরকমটা হতে পারে। এর চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং কালো। এই জিনিসটা ওনাকে দেখেই খিলখিল করে হেসে দেয়। এই যে জিনিসটা উনি দেখলেন, এই সমস্ত জায়গায় আমরা হলে কি হতো, মারাত্মক ভয় পেয়ে যেতাম। কিন্তু না, উনি মোটেও ভয় পান নাই। উনি যে কাজটি করেছেন সেটা রীতিমতো বিস্ময়কর। উনি ওইটাকে দেখে সোজা এগিয়ে গেছেন সামনে, মানে উনি যেই পথ দিয়ে যাবেন সেই পথের উপর ওইটা দাঁড়িয়ে আছে, একদম পথের মাঝখানে দাঁড়িয়ে আছে, পথ রোধ করে যেতে দেবে না। উনি সোজা এগিয়ে গিয়ে ওনার বাম হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে হাত এক পাশে চাপ দিয়েছেন। মানে অনেক সময় আমরা হাত আগায় এক সাইডে বলি না, এই সর সামনে থেকে, ওইভাবে উনি বাম হাতটা এগিয়ে দিয়ে হাতটা দিয়ে ওই জিনিসটাকে বলে যায়, এই সর সামনে থেকে, আমাকে যাইতে দে বাড়ি। উনি যখন হাত দিয়ে ওই জিনিসটাকে সরাতে গিয়েছেন, ওনার কাছে মনে হলো উনি বাতাসের মধ্যে হাত চালিয়েছেন। এই জিনিসটা পুরোটাই একটা বাতাসের মতো, অথচ এটা একটা শক্ত দেহ উনি দেখছেন, চোখের সামনেই দেখছেন, কিন্তু এর উপর হাত চালিয়ে দেখেন ওনার হাত ভেতর দিকে ঢুকে গেছে। যেমন বাতাসের উপর দিয়ে আমরা যেভাবে হাত নাড়াই, শূন্যে হাত নাড়াই, যেরকম হয় ওই রকম ওনার কাছে অনুভূত হলো। উনি যখন এটা করলেন, ওই জিনিসটা সরেও গেল, ওই জিনিসটা কিন্তু পেছন থেকে খিলখিল করে হেসেই যাচ্ছে। এরপরে উনি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেলেন। এই ঘটনাটা যখন ওনার সাথে ঘটলো, উনি কিন্তু ভয় পান নাই, এটা একটা অবাক কাণ্ড। পরিবারের সাথে যখন শেয়ার করলেন, পরিবারের সদস্যরা বললেন যে ঠিক আছে, তোকে তো ঝাড়ফুঁক করাইতে হবে। এরপরে ওনাকে নিয়ে যাওয়া হলো রাজবাড়ি যে কোর্ট মসজিদ রয়েছে, নাম করা একটা মসজিদ, কোর্ট মসজিদ। রাজবাড়ি যে জেলা জজ কোর্ট রয়েছে, তারপরে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, এসপি অফিস রয়েছে, গণপূর্ত বিভাগ রয়েছে, এগুলোর কিন্তু পাশেই একটা মসজিদ রয়েছে, অনেক পুরনো মসজিদ। এই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তৎকালীন, তার কাছে নিয়ে যাওয়া হয়। উনি ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন। এরপরে আরও একদিন উনি রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়ির কাছাকাছি এসে দেখেন ওই সেম জিনিসটা দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। তাকে দেখেই খিলখিল করে হেসে দিয়েছে। উনি কিন্তু এবারও ভয় পেলেন না। উনি সামনে এগিয়ে গিয়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সামনে থেকে, বিরক্ত করিস না। এরপর উনি বাড়িতে চলে আসলেন। কোর্ট মসজিদের ইমাম সাহেবের কাছে বেশ কয়েকবার ঝাড়ফুঁক, পানি পড়া এগুলো নেওয়ার পর আল্লাহর রহমতে এই সমস্যাটার সমাধান হয়ে গিয়েছিল। এরপরে আর একটা ঘটনা ওনার সাথে ঘটে, যেটা অত্যন্ত ভয়ানক। এই ঘটনাটা যখন ঘটে তখন ওনাদের যে বাড়িটা, এই বাড়িটা ওনারা তৈরি করবেন, কাজ ধরেছেন। আগের যে বাড়িটা, এখন ওই আগের বাড়িটাই তো আসলে নতুন বাড়ি তৈরি করতে হবে, আগের বাড়িটা ভেঙে ফেলতে হবে। আগের বাড়িটা ভেঙে ফেলা হয়, পরিবারের সদস্যরা অন্য জায়গায় পার্শ্ববর্তী আর একটা জায়গায় ওনারা বাসায় ওঠেন।
আর যেখানে কাজ করা হবে সেখানে তো নির্মাণ সামগ্রী নিয়ে আসতে হয়, ইট, বালু, সিমেন্ট, রড, এগুলো তো নিয়ে আসতে হয়, নিয়ে আসা হয়েছেও। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত শীতকালগুলোতে নির্মাণ কাজটা আমরা ধরি, কেননা ওই সময় ঝড় বৃষ্টি থাকে না, ননস্টপ কাজ করা যায়। যেমন এখন যে শীতকাল চলছে, আমরা এখন যেই ঘটনাটা শেয়ার করছি, এখন তো শীতকাল বাংলাদেশে, জানুয়ারি মাস চলছে। এখন কিন্তু দেখা যাবে যে বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, সরকারি বিভিন্ন প্রজেক্টগুলো শুরু হয়ে গেছে। এই শীতকালের মধ্যে এই কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়া যায়, যতটা আসলে গরমকালে বা গ্রীষ্মকালে করা যায় না। তো ওনারা বাড়ির কাজটা ধরেছিলেন শীতকালে। শীতকালে যখন ধরেছেন, পাশে একটা ছোট ঘর তৈরি করেছেন যাতে করে পাহারা দেওয়া যায়। ওই ঘরে যেই রাত্রে ঘটনাটা ঘটে, ওনার দাদাভাই ছিলেন, মানে খোকন ভাই দাদাভাই, খোকন ভাইয়ের এক বন্ধু আর খোকন ভাই, তিনজন ছিলেন। ওই রাত্রে মারাত্মক শীত পড়েছে, মানে এত শীত, কনকনে ঠান্ডা। এখন ওনারা যে ঘরটা তৈরি করেছেন পাহারা দেওয়ার জন্য, ঘরটা তো এত পাকাপোক্ত না, বিভিন্ন জায়গা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, শীতে ওনারা জমে যাচ্ছেন। এর মধ্যে হয়েছে কি, ওনাদের ওই টেম্পোরারি ঘরটার যে দরজা, এই দরজায় আবার দুটো ছিদ্র রয়েছে, বেশ বড় বড় ছিদ্র। বড় বড় ছিদ্র বলতে মানে এত বড় না যে কারো হাত ঢুকে যাবে বিষয়টা, এরকম না, মানে ছিদ্র আছে, সেটা হয়তো বা ছোট একটা পিং পং টাইপের বল ঢুকে যেতে পারে, এরকম আর কি। আর বাতাস যেহেতু ওই ছিদ্র দিয়েও আসছিল, ওনারা কি করেছিলেন, ওই জায়গাটাতে একটা কাগজ বা এই টাইপের কিছু লাগিয়ে দিয়েছেন যাতে করে ঠান্ডা হিমেল বাতাস ভেতরে ঢুকতে না পারে। তো তিনজন তো শুয়ে আছেন, ঘুম আর আসবে কি, এমন কনকনে ঠান্ডা, মানে ওই রাত্রে এত ঠান্ডা পড়েছে যেটা ওনাদের কল্পনাতেই ছিল না। এত শীতের কাপড় আবার নিয়ে ওই রাত্রে ওনারা ওইখানে ঘুমাতে আসেন নাই। ঠান্ডায় তো ওনাদের জুবু থুবু অবস্থা, মনে হচ্ছে ঠান্ডায় ওনারা জমেই যাবেন, ফ্রিজ হয়ে যাবেন একদম। তারপরও ঘুমানোর চেষ্টা করছিলেন আর কি। শীতের কাপড় যে কয়েকটা পরা যায়, পরার পর এর উপর ওনারা লেপ গায়ে দিয়েছেন, তবুও শীত কমে না। এর মধ্যে হয়েছে কি, এই খোকন ভাই উনি কি মনে করে এই লেপের ভেতর থেকে মাথাটা বের করে দরজার দিকে তাকিয়েছেন যে কি ব্যাপার, এত ঠান্ডা লাগতেছে, দরজার ছিদ্রের ওখান থেকে কাগজ টাগজ পড়েই গেল নাকি। যখন উনি তাকিয়েছেন, উনি দেখেন যে ওইখানে আসলেই কাগজ দুটা নাই। কোথায় গেল, পড়ে যেতেই পারে। উনি চিন্তা করলেন, যাই কাগজটা আবার একটু লাগিয়ে দিয়ে আসি, তাহলে তো একটু ঠান্ডা কমবে। এই চিন্তা করে যখন উনি উঠে লাগাতে যাবেন, তখন দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখেন এই যে দরজার দুটো ছিদ্র, মনে হচ্ছে এই ছিদ্র দিয়ে কেউ বড় বড় চোখ করে ওনাদের দিকে তাকিয়ে আছে, এবং চোখ দুটো জ্বলছে। কিন্তু জ্বলছে বলতে, অন্ধকারে কেউ চোখ দিয়ে তাকালে কিন্তু বোঝার কথা না। আমাদের চোখের যেই অংশ, সাদা অংশ আছে, কালো অংশ আছে, কিন্তু অন্ধকারের মধ্যে যদি কেউ চোখ দিয়ে দেখে, তাহলে তো ঘরের মধ্যে অন্ধকার থাকলে তো আমি দেখতে পারবো না ওই ছিদ্র দিয়ে কে দেখছে, বুঝতেও পারবো না এখানে কারো চোখ আছে কি নাই। কিন্তু উনি স্পষ্ট বুঝতে পারছিলেন অনেক বড় বড় দুটো চোখ। এই দুটো চোখ দরজার দুই ছিদ্র দিয়ে তাকিয়ে আছে। এখানে আরো একটা কথা, দরজার এই দুটো ছিদ্র কিন্তু দুইটা পাল্লা, তো দুই পাল্লার মাঝখানে যে দূরত্ব, মোটামুটি 1 হাত দূরত্ব ছিল এই দুটো ছিদ্রের। উনি দেখছেন যে এই দুটো চোখ একসাথে পিটপিট করছে, মানে আমরা যখন কোনো এক চোখের পলক ফেলি তখন কিন্তু অন্য চোখেও পলক পড়ে। ওনার কাছে মনে হচ্ছিল এই দুটো চোখ একই ব্যক্তির একসাথে পলক পড়ছে। তার মানে হচ্ছে তার এক চোখ থেকে আর এক চোখের দূরত্ব মাঝখানে 1 হাত, তাহলে এই মাথাটা কত বড় হবে। উনি এই জিনিসটা যখন দেখেছেন, তখন ওনার মাথার মধ্যে কাজ করে নাই যে এইটা অস্বাভাবিক কিছু হতে পারে। উনি চিন্তা করছেন যে এমনিতেই শীতে অবস্থা খারাপ, এর মাঝখানে আবার কে আসছে এটা চোর চুরি করতে, মনে হয় ওই দেখতেছে ছিদ্র দিয়ে যে আমরা ঘুমাইছি কিনা। শীতের মধ্যে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো, বাইরে বের হবো না, এই সুযোগে বাইরের মানে রড সিমেন্ট সুযোগ বুঝে চুরি করে নিয়ে যাবে। উনি করেছেন কি, ওই পাশে থাকা একটা লোহার টুকরা, মানে একটা শাবলের মতো, এটা ওনারা নিরাপত্তার জন্য রাখতেন, এত চোর টোর আসলে যাতে ধাওয়া করা যায়।
উনি ওই জিনিসটা নিয়ে দরজার দিকে আগানো শুরু করছে। যখন আগানো শুরু করেছেন উনি দেখেন যে ওই চোখ দুটো মনে হলো ওখান থেকে সরে চলে গেল। এরপর উনি দরজা খুলেছেন। দরজা খোলার পরে দেখেন যে ওনার থেকে মোটামুটি হাত 10 দূরে একটা 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে। তার শারীরিক গঠন 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে, স্বাভাবিক যে শারীরিক গঠন যেরকম হয় আর কি, ওই রকম, মোটাও না চিকন না, এরকম আর কি। শীতের রাতে যতটুকু দেখে মনে হচ্ছে যে কালো কুচকুচে ছেলেটা, একটা হাফ প্যান্ট টাইপের কিছু পরা আছে, খালি পা, পায়ে স্যান্ডেলও নাই এটাও মনে হচ্ছে, খালি গা। ওনার এটাও মনে হচ্ছে না যে এই যে কনকনে শীতের রাত, এই শীতের রাত্রে 7-8 বছর বয়সী একটা বাচ্চা দিব্যি খালি গায়ে হাফ প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে তার সামনে, শীতের কাপড় নাই, শীতে ঠকঠক করে কাঁপছে না, এটা অন্য কিছু হতে পারে। উনি ওই শাবল নিয়ে বলছে, এই বেটা যা ভাগ এখান থেকে, কোত্থেকে আসছিস, চুরি চুরি করবি নাকি, যা ভাগ এখান থেকে, তাহলে দিলাম কিন্তু শাবল দিয়ে বাড়ি। উনি এরকম বলছেন। উনি দেখেন যে ওই জিনিসটা দূরে দাঁড়িয়েই খিলখিল করে হাসছে, এবং এমনভাবে হাসছে হাসির কোনো শব্দও হচ্ছে না। আর দাঁত বের করে যখন হাসছে দাঁতগুলো সাদা, এটা বোঝা যাচ্ছে। তবে দাঁতগুলো যে চোখা বা অস্বাভাবিক এরকম না, তবে সাদা দাঁত এটা বোঝা যাচ্ছে। এটা দেখার সাথে সাথে ওনার মেজাজটা যায় গরম হয়ে। এমনি ঠান্ডার মধ্যে অবস্থা খারাপ, তার মাঝখানে একটা উটকো ঝামেলা। উনি ওই শাবলটা উঁচু করে ওর কাছে চলে গেছেন, দেখে যে ওই জিনিসটা সরে না, দাঁড়াই আছে ওখানে। উনি রাগ করে ওই শাবল দিয়ে ওই জিনিসটার কোমরে একটা আঘাত করেছেন। যখনই আঘাত করেছেন ওই জিনিসটা বিশ্রী রকমের একটা শব্দ করে ওঠে, একবার শব্দ করে আবার চুপ, তারপর আবার দাঁত বের করে খিলখিল করে হাসে, শব্দ ছাড়া আর কি। এটা দেখার সাথে সাথে এবার তো ওনার মেজাজ আরও দ্বিগুণ হয়ে গেছে, মেজাজ গরম, মানে আগের বার থেকে এখন আরও মেজাজ দ্বিগুণ গরম হয়ে গেছে। এইবার উনি শাবল দিয়ে এটার এক হাতের সাইডে আর কি এইবার দিয়েছেন সজোরে বাড়ি। ওনার শরীরের শক্তি যতটুকু ছিল এইটা দিয়ে বাড়ি দিয়েছেন, মানে মেজাজটা এত গরম হয়েছে। যখনই উনি এটা দিয়ে বাড়ি দিয়েছেন ওই জিনিসটা আবার একটা বিশ্রী রকমের শব্দ করে ওঠে। অনেক সময় আমরা কুকুরকে যদি সজোরে আঘাত করি এক ধরনের শব্দ করে ওঠে, ওই টাইপের একটা শব্দ আর কি। তো একবার এরকম শব্দ করে আবার চুপ হয়ে যায়, আবার খিলখিল করে হাসতে থাকে। ওনারও আবার মেজাজ গরম, আবার উনি বাড়ি দেন। ওই এরকম 3-4 বার চলে। এর মধ্যে হয়েছে কি, ওনার যে বন্ধু শুয়েছিল ওই বন্ধু উঠে এসেছে। কারণ ওনার যে দাদা ভাই ছিলেন, মানে খোকন ভাইয়ের দাদা ভাই শুয়েছিলেন, তার বন্ধুকে বোঝাই, দেখতো খোকন কোথায় গেল রাতের বেলা, কোনো সমস্যা হইলো কিনা। ওই একা একা শাবল নিয়ে বাইরে বের হইলো মনে হইলো। ওনার বন্ধু আবার বের হয়ে দেখে সেম ঘটনা, মানে ওই যে একটা 7-8 বছর বয়সী বাচ্চার মতো একটা দাঁড়িয়ে আছে, ওই জিনিসটা কিভাবে যেন হাসছে, আর উনি ওই শাবল দিয়ে বাড়ি দিচ্ছেন। তখন উনি বলছে, এই কিরে কি করিস, এই দেখ না, এই যে কোত্থেকে একটা আবিল নিয়ে এসে জুটছে, বিরক্ত করতেছে, চুরি করবে মনে হয়, আবার এখন এই যে কেমন কেমন করতেছে। তো উনি বলতেছেন যে, এই এটারে তো মারার পরেও যাচ্ছে না, এক কাজ করি আয়, আমি হাত ধরি, 2 হাত ধরি, আর তুই 2 পা ধর, এই পাশে একটা খাল আছে, পুকুর আছে, এর এই পানির মধ্যে ফালাই দিই, তাহলে যদি শিক্ষা হয়। যখন এটা বলেছেন ওনার বন্ধু, ওনারা দুজনই দেখেন এই জিনিসটা দৌড়ে পাশে থাকা একটা ঝোপের দিকে চলে গেল। ওদিকে হয়েছে কি, ভিতরে থাকা ওই খোকন ভাইয়ের দাদা ভাই, উনি বলছেন যে, এই খোকন তাড়াতাড়ি ভিতরে চলে আয়, বাইরে থাকার দরকার নেই, তাড়াতাড়ি ভিতরে আয়। কারণ ওনার বন্ধু যখন বাইরে বের হয়েছেন তাদের দুইজনের কথোপকথন কিন্তু আবার ভিতর থেকে দাদা ভাই শুনেছেন। তখন উনি কিছু একটা আঁচ করতে পেরেছেন, উনি বলছেন তাড়াতাড়ি ভিতরে চলে আয়। এদিকে ওনার বন্ধু ভিতরে আসলেও খোকন ভাইয়ের তো মেজাজ তো ঠান্ডা হয় নাই, প্রচণ্ড ঠান্ডায় বডি একদম কনকনে ঠান্ডা হয়ে গেলে ওনার মেজাজ তো তখন একদম হিট হয়ে আসেন মারাত্মক লেভেলের। কারণ ওই যে পিচ্চিটা, এই পিচ্চিটা ওনার মেজাজ এত গরম করে দিয়েছে, উনি এবার শাবল নিয়ে আরও আগায় গেছেন যে কোথায় গেল রে, এটারে আবার একটু উত্তম মধ্যম দিয়ে নেই। এদিকে ওনার বন্ধু কিন্তু পেছন দিকে মানে চলে এসে ঘরের ভিতরে ঢুকে গেছেন, আর উনি আগায় গেছেন। উনি যখন আগায় গেছেন, আগায় যাওয়ার পর তখন দেখেন যে ওই জিনিসটা ঝোপের ভিতর থেকে আবার বের হয়ে আসছে। বের হয়ে এসে অদ্ভুত টাইপের একটা কাজ করে, সেটা হচ্ছে
ওই জিনিসটার বৃদ্ধাঙ্গুলি তার কানের ভেতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পর 4 আঙ্গুল উঁচু করে তাকে ইশারা করে ডাকতে থাকে, মানে আয় আয় করে ডাকতে থাকে। মানে এক হাতের বৃদ্ধাঙ্গুলি কানের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর 4 আঙ্গুল দিয়ে আয় আয় করে ডাকতেছে। যেভাবে আমরা হাত দিয়ে ইশারা করে ডাকি ওইভাবে ডাকছে। এইরকমভাবে যখন ডেকেছে আর ওই খিলখিল করে হাসছে শব্দহীনভাবে, ওই সময় এসে খোকন ভাই বুঝতে পেরেছে, না রে এতক্ষণ আমি কি করলাম, আমি যে এই যে লোহার জিনিসটা দিয়ে এটাকে কয়েকবার মারলাম, যত জোরে মারছি, এত জোরে কোনো মানুষকে মারলে তো বেঁচে থাকার কথা না, আর বেঁচে থাকলেও ওর তো দাঁড়িয়ে থাকার কথা না। এই জিনিসটা দিব্যি হেসে চলছে, আমাকে এখন আবার ডাকছে, এইটা তো স্বাভাবিক না রে। উনি তখন ওই শাবলটা হাতে নিয়েই উল্টো দিকে ঘুরে দিয়েছেন এক দৌড়ে উনি ঘরে এসে দরজা লাগিয়ে দিয়েছেন। দরজা লাগানোর পর তখন ওই দাদাভাই আছে, ওই দাদাভাই বলতেছেন যে এই তোর আসতে এত সময় লাগলো, আমি তো এখন বাইরে বের হচ্ছিলাম, তোর কি বুদ্ধি শুদ্ধি নাই? এই ঠান্ডার সময় কেউ খালি গায়ে বাইরে বের হয়ে থাকে? আর তুই এত জোরে জোরে আঘাত করলি, তোর কি একবারও বুঝে আসলো না যে এইটা অন্য কিছু? তখন উনি বলতেছেন হ্যাঁ আমি তো পরে বুঝতে পারছি। তখন আর দাদাভাই বলতেছে যে বুঝতে তো পারছিস, ভাগ্যিস আল্লাহর রহমতে হাতেই শাবলটা ছিল, তা না হলে তো তোকে ওইখানেই মাটির কত নিচে যে পুঁতে ফেলতো তা আল্লাহ মাহমুদ ভালো জানে। আমি তো বের হচ্ছিলাম, এর মধ্যেই তুই দৌড় দিয়ে চলে আসছিস, কাজটা ভালো করিস নাই রে। তো ওই রাত্রে তো ওনার বেশ ভয় লাগে যে আসলেই তো কাজটা কি করলাম। ওই রাত্রে এমনি ঠান্ডা কনকনে অবস্থা, তারপরে তো এই সমস্যা হয়েই গেল। উনি আর সারা রাত ঘুমাতে পারেন নাই। পরদিন সকালবেলায় যে কোর্ট মসজিদে ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়, উনিও সেম কথাটাই বলেন যে তোমার হাতে যদি ওই জিনিসটা না থাকতো তাহলে তো তোমাকে মেরেই ফেলতো, আল্লাহর রহমতে বেঁচে গেছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তো হুজুর ওনাকে ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দিয়ে দেন। আর ওই যে পুকুরটার কথা বললাম, যে পুকুরে ওই 7-8 বছর বয়সী বাচ্চার যে অবয়বটা তাকে ফেলে দিতে চেয়েছিলেন খোকন ভাইয়ের বন্ধু, তো ওই পুকুরটা ভরাট করে ফেলা হয়েছে। ওই পুকুরের অস্তিত্ব এখন নাই, ওখানে ঘরবাড়ি হয়ে গেছে এমনটাই জানিয়েছেন। তো ওনার সাথে ঘটে যাওয়া এই কয়েকটি ঘটনাই আমাদের সাথে শেয়ার করেছেন। পরবর্তীতে ওভাবে আর ওনার সাথে ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে, এখন স্বাভাবিক আছেন। তবে উনি জানিয়েছেন উনি খুবই একজন সাহসী মানুষ, ভয়টা ওনার কম, যেহেতু সাংবাদিকতা করেন, রাত বিরেতে অনেক জায়গায় যেতে হয়। উনি নিউজ 21 চ্যানেলে বর্তমানে কর্মরত রয়েছেন, এছাড়া আরও বেশ কিছু পেপার পত্রিকা উনি লেখালেখি করছেন, এমনটাই জানিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি খোকন ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আলামিন তানভীরকে, ওনাদের সহযোগিতায়, ওনাদের মাধ্যমে ওনাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমি শেয়ার করতে পেরেছি। এই জন্য আশা করি আপনাদের কাছ থেকে ভবিষ্যতেও ইনশাল্লাহ আরও ঘটনা আমরা পাবো, আপনাদের জানা ঘটনাগুলো আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবো বলে আশা করছি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের উইন্টার হরর কার্নিভালের চতুর্থ আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল ভাইয়ের প্রথম ঘটনাটি কিন্তু আমরা আমাদের এই এপিসোডের একদম শুরুর দিকে বলেছি, ফিলিস্তিনের জিন শিরোনামে। চলুন এই ঘটনাটি শুনে আসি। এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। এই ঘটনাটি বলার পর আপনাদের সামনে কিন্তু একটা ভিডিও ক্লিপ ভেসে উঠতে পারে, এই বিষয়েও আমরা বলবো। চলুন ঘটনায় চলে যাই। তো উনি মূলত যেখানে কর্মরত রয়েছেন মক্কাতে, তো উনি যেই কোম্পানিতে চাকরি করেন, তো সেই কোম্পানির যিনি মালিক, উনি মাঝে মাঝেই ওনাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় যান, মাঝে মাঝে মক্কা থেকে মদিনাতে আসেন। উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা, তাকে সালাম জানানো। তো এমনই একদিন কিছু কাজে আসছিলেন মদিনাতে। তো মদিনা থেকে তো
তো সালাম জানিয়ে আবার মক্কাতে চলে যাবেন। তো নিজস্ব গাড়ি রয়েছে। মক্কা থেকে মদিনার দূরত্ব কিন্তু কম না, 400 কিলোমিটারের উপরে। তো ওনারা যখন আসছিলেন, রওনা দিয়েছেন, প্রতিমধ্যে একটা জায়গাটার নামটা আসলে ইব্রাহিম খলিল ভাই মনে করতে পারেন নাই। ওই রাস্তার পাশে কোনো একটা জায়গা, মরুভূমির মতো জায়গা। সৌদি আরবে কিন্তু একটা বিষয় রয়েছে, এটা যারা ওখানে আছেন তারা খেয়াল করেছেন, যে আজান দেওয়ার পর সবাই নামাজের জন্য প্রস্তুতি নেয়, যে যেখানেই থাকুক নামাজটা আদায় করে নেয়। হ্যাঁ, সেখানে ভিন্ন ভিন্ন কালচার রয়েছে, তাদের বিভিন্ন বিষয় রয়েছে, তবে নামাজের বিষয়ে তারা যথেষ্ট সতর্ক। মাগরিবের আজান হয়ে গেছে মনে হলো আর কি। তো যেই জায়গাটাতে ওনারা তখন গাড়ি নিয়ে ছিলেন, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই। দুপাশে পাহাড়, মরুভূমি, পাথর পড়ে আছে, এরকম আর কি অবস্থা। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। ওনারা যখন গাড়ি চালাচ্ছিলেন, যখন বুঝতে পারলেন যে এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ওনাদের যেই মোবাইল রয়েছে সেখানে কিন্তু আজানটা দেয় অ্যালার্ম হিসাবে, যে বিভিন্ন ওয়াক্তের আজানগুলো। আর ওনাদের যেই ম্যাপ রয়েছে ওখানে কেবলা কোন দিকে, এটা কিন্তু ইন্ডিকেট করে যে কেবলাটা কোন দিকে ফিরে ওনারা সালাত আদায় করবেন। যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি কিন্তু মালিক। ওখানে কিন্তু আলাদা ড্রাইভার আসলে কম থাকে, যার গাড়ি সেই চালানোর চেষ্টা করেন। তো উনি রাস্তার এক পাশে গাড়িটা পার্ক করেন, এরপর নামাজের প্রস্তুতি নিতে থাকেন। তো ইমামতি করছিলেন কিন্তু ওই লোকটা, যিনি আসলে মালিক। তো উনি ইমামতি করছেন, আর ওনার থেকে সামান্য একটু পেছনে এই যে ইব্রাহিম খলিল ভাই দাঁড়িয়েছেন। যখন প্রথম রাকাত পড়া হয়েছে, যখন প্রথম রাকাতে যখন সূরা ফাতিহাটা শেষ করা হয়েছে, যে ওয়ালাদ-দাল্লিন আমরা আমিন বলি না, পেছন থেকে 3-4 হাজার লোক যদি একসাথে জোরে করে আমিন বলে ওঠে, তাহলে কেমন শব্দ হয়? ওই রকম শব্দ হয়ে ওঠে। যখন এরকম শব্দ হয়েছে, ইব্রাহিম খলিল ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন, কারণ আশেপাশে কিন্তু কোনো লোকজন নাই। আর এটা কি উনি ভুল শুনলেন কিনা? সালাম যখনই ফিরিয়েছেন নামাজ শেষ করে, ওই একবারই কিন্তু আমিন হয়েছে, কারণ দ্বিতীয় রাকাতেও তো সূরা ফাতিহা জোরে জোরে পাঠ করতে হয়, তখন কিন্তু আর আমিন শব্দটা আসে নাই। সালাম ফেরানোর পর এই ইব্রাহিম খলিল ভাই উনি তো এমন ভয় পেয়েছেন যে ভয়ে উনি আসলে নড়াচড়াই করতে পারছেন না। ইব্রাহিম খলিল ভাই দেখলেন যে ওনার যিনি মালিক, অর্থাৎ এই যে যিনি ইমামতি করলেন, উনি দিব্যি স্বাভাবিক, ওনার মধ্যে কোনো ভয় নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম খলিল ভাই চিন্তা করেন যে এই যে আমিন বলা শব্দ, এটা কি আসলে উনি একাই শুনলেন, নাকি ওনার এই যিনি মালিক ইনিও শুনেছেন? তখন উনি বলছেন, মানে কিছু বলতে যাবেন আর কি। তখন ওই মালিক ইব্রাহিম খলিল ভাইকে উনি আশ্বস্ত করে বললেন, আরবিতেই বললেন যে ভয় পেও না, ভয়ের কিছু নাই, তুমি যেটা শুনেছো এটা আমিও শুনেছি, ভয় পেও না, কোনো ভয় পাবা না, ওঠো, গাড়িতে ওঠো। ইব্রাহিম খলিল ভাই তো অবাক, কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটে গেল, ওনার এই মালিক একদমই ভয় পেলেন না, ব্যাপারটা কি? এমনকি তার চোখে মুখে ভয়ের কোনো চিহ্নই দেখা গেল না, মানে একদম স্বাভাবিক, আগে যেরকম স্বাভাবিক ছিল এখনো ওরকমই স্বাভাবিক। এদিকে ইব্রাহিম খলিল ভাইয়ের তো বুক দুরু দুরু করে কাঁপছে, এটা উনি কি শুনলেন? গাড়ি চালাতে চালাতে একটা সময় মদিনাতে চলে আসলেন। এই বিষয় নিয়ে আসলে আর ওই ওনার মালিক কোনো কথাই আগান নাই, ওটা ওই পর্যন্তই। মদিনাতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার পর বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে ওনারা আবার মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন। ওনাদের মূলত কাজ ছিল মক্কা থেকে মদিনাতে আসার পথে অন্য জায়গায় কাজ ছিল, সেই কাজ যখন ওরা করেছেন, মদিনা হয়তো বা কয়েকশো কিলোমিটার দূরে ছিল, চিন্তা করলেন যে তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেই যাই, সালাম জানিয়ে যাই। তো ওই চিন্তা থেকেই মূলত এদিকে আসা। ওনারা আবার যখন রওনা দিয়েছেন, একটা সময় চলেও আসছেন, এরপরে প্রায় 1 মাস কেটে যায়। একটা সময় ওনার যিনি মালিক উনি অফিসে বসেছিলেন, আর ওনারও ডিউটি ছিল ওই সময় ওই অফিসেই। তখন আর মালিক ওনাকে ডেকে পাঠানোর পর ওই আরবিতেই বলছেন যে তোমার কি কোনো ঘটনার কথা মনে আছে? এর মধ্যে কিন্তু ইব্রাহিম খলিল ভাই অনেকটা ভুলতেই বসেছেন এই ঘটনাটা। তখন
বলছেন যে কোন ঘটনাটা, আমি তো ঠিক মনে করতে পারতেছি। বলে যে ওই যে মদিনাতে যাওয়ার সময় আমিন জোরে করে বলা শব্দ শুনছিলা, তুমি ভয় পেয়েছিলা। বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে, আমি খুব ভয় পাইছিলাম। তখন ওই সময় ওই ব্যক্তিটা বলতেছেন যে আসলে এটা ভয়ের কোনো কারণ নাই। যারা সৌদি আরবে আছেন, যারা রাতের বেলা বিশেষ করে মাগরিব, এশা আর ফজরের সময় যারা এরকম মরুভূমিতে ফাঁকা জায়গায় সালাত আদায় করেন, যে সমস্ত নামাজে সূরা কিরাত জোরে পড়তে হয়, এ সমস্ত জায়গায় সূরা কিরাত জোরে পড়ার পর, সূরা ফাতিহা শেষ করার পর আমরা যেমন আমিন বলি, তখন আশেপাশে থাকা জিনেরা তারা যদি ওই জামাতে শরিক হয় তাহলে তারাও আমিন বলে, তারাও জোরে করে আমিন বলে ওঠে। আর এটা এখানে মাঝে মাঝেই ঘটে। এই জন্য এই জিনিসগুলো আমাদের কাছে নতুন কিছু না। আর ওই লোক আরও একটা বিষয় শেয়ার করেন, যেটা উনি পরবর্তীতে ভালো কোনো হুজুরের মাধ্যম দিয়ে জানতে পেরেছিলেন। সেটা হচ্ছে যে ওই সময় জিনেদের একটা দল, তারা কিন্তু ওখানেই ছিল, ওই জায়গাটাতেই তাদের আবাসস্থল, আশেপাশেই। তারা নাকি মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিল। এদেরকে কাবিলা বলে আর কি, মানে একটা গোত্রের কাবিলা বলে। এখন তারা নামাজ পড়তো মহিলাদের জন্য আলাদা জায়গায়। এখন গোত্রের বাইরের তো দুইজন, তারা তো ইনসান, মানুষ চলে এসেছেন। তখন এই কাবিলার সর্দার বললেন যে এই ইনসান যিনি নামাজে ইমামতি করছেন, আমরা পুরুষরা, যারা পুরুষ জিন আছি, তারা সবাই এর পিছনে দাঁড়িয়ে যাব, আর তোমরা যারা মহিলা রয়েছ তোমরা আলাদাভাবে পড়ে নাও। তখন নাকি ওই পুরুষ জিনেরা ওনাদের সাথে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন। আর যখনই ওই সূরা ফাতিহা একবার বলার পর ওনারা আমিন জোরে করে বলে উঠছেন, সাথে সাথে এই যে ইব্রাহিম খলিল ভাই ভয় পেয়েছেন মারাত্মকভাবে। তখন ওনারাও বুঝতে পেরেছিলেন যে এই সাথে থাকা একটা লোক তো ভয় পেয়ে গেছে, জিনিসটা তো কেমন হয়ে গেল। কারণ যিনি নামাজ পড়াচ্ছেন উনি তো এখানকার লোক, উনি হয়তোবা ভয় পাবেন না, কিন্তু এই লোকটা মনে হচ্ছে বাইরের। ওনারা হয়তোবা নামাজের ভিতরে ওই চিন্তা করেছেন আর কি, কোনো একটা ইসে হয়তোবা দ্বিতীয়বার ওনারা জোরে ওইভাবে বলেন নাই, যাতে করে ইব্রাহিম খলিল ভাই ভয় না পান। তো এমনটাই নাকি বলেছিলেন যে ওইখানে এরকম জিনেদের একটা কাবিলা, তারা পুরুষ জিন যারা, তারা ওই সময় জামাতে শরিক হয়েছিলেন। তো এই জন্যই ওই জোরে আমিন বলার শব্দটা এটা শুনেছিলেন আর কি। তো এইটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা সম্পর্কে আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই রিলেটেড ভিডিও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি, যে একটা নির্জন জায়গায় কেউ নামাজ আদায় করছে, যখন ওলা দলিন আমিন বলছে, পিছন থেকে জোরে করে আমিন বলে উঠেছে, আর তখন ওই ব্যক্তিটা ভয়ে ওখান থেকে দিয়েছে এক দৌড়। এই ভিডিওটা আসলে বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই, কারণ এমন ঘটনা সৌদি আরবে হর হামেশাই ঘটে। যারা মরুভূমিতে নামাজ আদায় করেন তাদের সাথে হর হামেশাই ঘটে, কারণ মরুভূমিতে অনেক আল্লাহওয়ালা জিনেরা রয়েছেন। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেন। যখন দেখেন কোনো মানুষ ইমামতি করছেন, একজন থাকলে কিন্তু সচরাচর এটা বলে না যেখানে ইমামতি করছেন, কারণ একজন ব্যক্তি যখন নামাজ পড়েন উনি তো ইমামতির নিয়তে দাঁড়ান নাই, নিজে নিজে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। যখন একের অধিক ব্যক্তি একসাথে নামাজ পড়েন, তাহলে তো এটা যিনি নামাজ পড়াচ্ছেন উনি তো ইমামতির নিয়তে দাঁড়িয়েছেন, আর পেছনে থাকা তারা তো ইক্তেদা করছেন। তখন নাকি জিনেরা সামিল হয় ওই জামাতে। তখনই শুধু আমিন বলার শব্দ পাওয়া যেতে পারে, সব সময় না। এটা মাঝে মাঝে হয়, কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় না। মানুষ অনেক সময় ভয় পেয়ে যাবে, এটাই স্বাভাবিক। কখনো কখনো হয়, যার কারণে এই বিষয়টা ওখানে অনেকেই জানেন। এটা এখনও চলমান রয়েছে, যেমনটাই তথ্য পাওয়া যায়। এরকম ঘটনা ওখানে সবসময় ঘটতে থাকে। আমাদের বাংলাদেশে যেরকম অনেক ধরনের ভয়ের ঘটনা, একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে। তো এই যে আমিন, জিনেদের আমিন বলার ঘটনাটাও ওখানে হর হামেশাই ঘটে। আর এটা নিয়ে ওনাদের মধ্যে, মানে সৌদি আরবে যারা লোকাল লোকজন আছে তাদের মধ্যে ওরকম ভয় ভীতি কাজ করে না, কারণ যারা পিছন থেকে আমিন বলেছেন তারা অত্যন্ত নেককার ভালো জিন, তাদের দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এই জন্যই ওনারা এই বিষয়টা আসলে ওইভাবে আমলে নেন না, পাত্তা দেন না। ওনারা ওনাদের মতো করে সালাত আদায় করে যান। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আমি জানি না
যে আপনাদের এক্সপেকটেশন কতটা পূর্ণ করতে পেরেছি। তবে আমরা সবসময় বলি, আমরা সত্য ভয়ের ঘটনা প্রচারের চেষ্টা করি। আপনাদের কাছ থেকে আমরা যেরকম ঘটনা পাই, আমরা যেরকম সত্য ভয়ের ঘটনা সংগ্রহ করতে পারি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সব ঘটনা একরকম হবে না, এটাই বাস্তবতা। সব ঘটনায় টান টান উত্তেজনা থাকবে না, এটাই বাস্তবতা। কেননা সব ঘটনা যদি একই রকম হয়, তাহলে ঘটনার যে ভেরিয়েশন, এই জিনিসটা তো থাকছে না। আর ভৌতিক ঘটনা একটা থেকে আরেকটা ভেরিয়েশন রয়েছে। আমরা চেষ্টা করব সত্য ভয়ের ঘটনা যেভাবে প্রচার করার চেষ্টা করছি, আফটার দ্য হরর ওয়ার্ল্ড যতদিন থাকবে, এই চেষ্টাটাই যেন আমরা অব্যাহত রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের সাথে থেকে প্রতিনিয়ত উৎসাহ দিবেন। আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আফটার দ্য হরর ওয়ার্ল্ড media@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আপনারা ঘটনা না পাঠালে আমাদের চলার পথ অনেকটা কঠিন হয়ে যাবে, আমরা হয়তো আর আগাতে পারবো না। আমরা চাই আরও অনেকটা সময় নিয়ে আপনাদের সাথে একসাথে এই আফটার দ্য হরর ওয়ার্ল্ডের জার্নিটা আমরা যেন উপভোগ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আরও ভালো ভালো ঘটনা শেয়ার করার তৌফিক দান করুন, আরও ভয়ের ঘটনা শেয়ার করার তৌফিক দান করুন। তবে আমরা চাই না ভয়ের ঘটনা কারোর সাথে ঘটুক, আর ভয়ের ঘটনা যার সাথে ঘটে উনিও বুঝতে পারেন যে উনি কি ভয়ঙ্কর একটা বিষয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা চাই না এমনটা কারোর সাথে হোক। যারা বদনজর, হিংসা, জাদুটোনা দ্বারা আক্রান্ত রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন।